আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা লাভলি রানার নাটকটি আপনাদের জন্য এক্সপ্লেন করব। আর নাটকটি আমাদের টিমের দুইজন মেম্বার আপনাদের জন্য এক্সপ্লেন করব। নাটকটিতে দেখানো হয়েছে সঞ্জয়, সে একজন কেপপ স্টার এবং তার ফ্যান সোল। ইমসোল সঞ্জয় যখন সুইসাইড করে তারপর থেকে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই টাইম ট্রাভেল করে ব্যাকে চলে যায় এবং সেইখান থেকে তার একটাই চেষ্টা থাকে কিভাবে সে সঞ্জয়কে বাঁচাতে পারবে। এই ঘটনাটি নাটকটিতে সুন্দরভাবে দেখানো হয়েছে। তবে ড্রামাটি এক্সপ্ল্যানেশনের আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে এই নাটকের পর্বগুলো আমরা যখনই আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রথম পর্বের শুরুতেই দেখানো হয় ইমসোল, সে সূর্যগ্রহণ দেখছে সারা দেশবাসীর মতো, কিন্তু হসপিটালের বেডে শুয়ে শুয়ে। আর এদিকে সঞ্জয়কে দেখানো হয় সে তার পুরো টিম নিয়ে রেডিও সেন্টারে রেকর্ডিংয়ের জন্য দৌড়াচ্ছে। আজকে তাদের একটা ইন্টারভিউ আছে। এখানে রেডিও সেন্টারে ঢুকেই উপস্থাপককে গ্রিটিং করেই তাদের প্রোগ্রামটি শুরু হয়ে যায়। এদিকে রেডিওতে তাদের প্রোগ্রামটি চলতে থাকে। ইমসোলকে তার মা ইমসোলের পায়ের নখগুলো কেটে দিচ্ছিল, আর একজন মহিলা ওই কেবিনে রেডিওতে তাদের প্রোগ্রামটি শুনছিল। প্রোগ্রাম শুনতে শুনতে নখ কাটতে হঠাৎ করে পা কেটে ফেললে ইমসোলের মা খুব তাড়াহুড়ো করে ব্যস্ত হয়ে রক্ত বন্ধ করতে চাইলে না পারলে সেখান থেকে উঠে নার্স ডাকতে যেতে চাইলে তার হাত একটি ফুলদানিতে লেগে ফুলদানিটি পড়ে যায় এবং ফুলদানিটি সেখানে ভেঙে যায়। তার মা তারপরে সেখান থেকে দৌড় দেয়। তখন ইমসোল অনেক কষ্টে হাত বাড়িয়ে ফুলদানি থেকে একটি গ্লাস নিয়ে হাতে চাপ দিয়ে হাত কাটতে থাকে। আর এদিকে প্রোগ্রাম চলতে থাকে। তারা লাইভলি একজন ফ্যানের সঙ্গে কথা বলে তারপরে তার সঙ্গে প্রোগ্রাম কন্টিনিউ করতে থাকে। তো প্রথমে বেকিউন কল করার পরে দ্বিতীয় টার্ন আছে সঞ্জয়ের, সে ইমসোলকে কল দেয়। ইমসোল তখন বেডে থেকে অনেক কষ্টে কল রিসিভ করলে কলেও কথা শুনতে পায়, আবার রেডিওতে শুনতে পায়। সেখানে ইমসোলকে ফোন করে বলে যে তুমি কেমন আছো, আমাকে কে চিনতে পেরেছো, আমি সঞ্জয়। সে বলে না, আমি কাউকে চিনি না, তোমাকেও চিনতে পারছি না। তখন সেখানে উপস্থাপক কথা বলে এবং বোঝাতে চেষ্টা করে যে আসলে এটা একটা রেডিও প্রোগ্রাম এবং এখানে তারা লাইভ কল দিচ্ছে এবং এখানে একটা প্রেজেন্ট পাওয়ার ব্যবস্থা আছে। আর সেখানে খুবই মন খারাপ করে সঞ্জয়ের সাথে অন্যান্য যারা আছে তারাও ইমসোলের ব্যবহারে খুবই অবাক হয়ে যায়। আর ইমসোল কলটাকে প্র্যাঙ্ক কল মনে করে বলে যে আর কখনো কল দিবে না। আর উপস্থাপক বোঝাতে চেষ্টা করে তোমাকে আমরা বাইক রাইডিং এর জন্য একটি গিফট দেবো। এতে সে আরও রেগে যায়, কারণ তার তো পা নেই। তখন সে অনেক রেগে অনেক উল্টাপাল্টা কথা বলে নিষেধ করে এরকম প্র্যাঙ্ক কল দিতে। তারপরে সে রাগ করে ফোনটি ধপ করে ফেলে দেয় এবং তারপরে সেখানে কথা হতে থাকে। ফোনটি কেটে দিবে এই মুহূর্তে সঞ্জয় বলে 1 মিনিট দাঁড়াও, আমি জানি তুমি আমার কথা শুনছো। বলার পরে সঞ্জয় তখন তাকে বলতে থাকে যে তুমি যে বেঁচে আসো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বেঁচে আসো বলেই তোমাকে যারা অনেক ভালোবাসে তারাও বেঁচে আছে, তোমার ফ্যামিলির সবাই বেঁচে আছে শুধু তোমার এই হাসি মুখ এবং জীবিত থাকা দেখে। তুমি বেঁচে থাকো, তুমি প্রত্যেক দিনের অপেক্ষা করো, আজ বৃষ্টি হলে দেখবে কাল সূর্য উঠছে। এভাবে সে অনেক এনকারেজমূলক কথা বলে তারপরে সে ফোনটি রেখে দেয়। আর এদিকে কাঁদতে থাকে আর তার মা এসে তাকে সান্ত্বনা দিতে থাকে বুকে নিয়ে, এবং এই সিনটি এখানেই কাট করে ফেলা হয়। এরপর দেখানো হয় 31শে ডিসেম্বর 2022 সালে এবং আমাদের দেখানো হয় একটি ঘরে পুরো সঞ্জয়ের ছবিতে ভরা। আর সেই ঘর আর কারোই নাই, ইমসোল সেখানে ঘুমাচ্ছে। সে অনেক বড় ফ্যান সঞ্জয়ের। আর ইমসোলের দাদি তাকে সুন্দর করে লিপস্টিক দিয়ে সাজিয়ে দিতে ইমসোলের ফোনে একটি কল আসে। সেই সময় ইমসোলের দাদিকে দেখে সে তো একেবারেই চমকিয়ে ওঠে, দাদি এরকম ভুতুরে সাজ দিয়েছে কেন। হঠাৎ করে দাদির হাতে সে তার প্রিয় ঘড়িটি দেখে খুবই চিৎকার করতে থাকে যে তার দাদি কিভাবে সেই ঘড়িটি পেল। ঘড়িটি আসলে সঞ্জয়ের, সে এটা অকশনে কিনেছিল। আর এই ঘড়িটি এই জন্যই তার অনেক প্রিয়। দাদির কাছ থেকে অনেকভাবে ঘড়িটি খুলতে নিতে চেয়ে যখন পারে না তখন সে দাদির পিছু পিছু দৌড়াতে থাকে। তারপর তার মা বাসায় আসলে মাকে রিকোয়েস্ট করতে থাকে যে মা দেখো দাদি আমার ঘড়িটি নিয়ে নিয়েছে, প্লিজ ওটা আমাকে দাও। আর এইখানে তার দাদি মা আর তার অনেক চিলাচিলি আর কথা বিনিময় হতে থাকে। এই সময় বাসার মধ্যে এসে ঢুকে তার ভাই অফিস থেকে তার ভাই আসলে সে তখন তার ভাইকে উপরন্ত রিকোয়েস্ট করতে থাকে যে দেখো আমার ঘড়িটি নিয়েছে, দাদি দিচ্ছে না। তার ভাই বলে অস্থির হয়েও না, দাদি একটু সময় পরেই ভুলে যাবে, তখন তুমি নিয়ে নিও বলে সেখান থেকে চলে যায়। এদিকে তখন তার মা অনেক কষ্টে দাদির কাছ থেকে ঘড়িটি চেয়ে চেয়ে নিতে থাকে। অবশেষে তার দাদি ঘড়িটি খুলে তাকে দিয়ে দিলে সে অনেক খুশি হয়। তারপর তার মা বলে কেউ যদি দেখে যে তুমি এরকম এত পাগল সঞ্জয়ের জন্য, তুমি তো অনেক বড় ফ্যান তার, আজকে তো যাচ্ছ না তার কনসার্টে। সে তখন খুশি হয়ে মাকে জানায় যে সে তো আজকে যাবেই,
কারণ 5 বছর পর লাইভ কনসার্ট করছে সঞ্জয়। এরপর কনসার্টে দেখানো হয় সেখানে সবকিছুর আয়োজকরা আয়োজন করছে, আর সঞ্জয়কে দেখানো হয় তাকে মেকআপ করে দিতে সেখানে তার সহযোগী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে সে এই মুভির অফারটা ফিরিয়ে দিয়েছে কেন, ভবিষ্যতে সে রিগ্রেট করবে। সে বলে সে কোনো রিগ্রেট করবে না, সে অভিনয় করতে চায় না। অ্যাসিস্ট্যান্ট জানায় এই মুভিটি করার পরেই তুমি একটি লং ব্রেকে যেও, কিন্তু সঞ্জয় তারপরও অ্যাসিস্ট্যান্টকে একেবারে স্ট্রংলি না করে দেয়। এদিকে দেখানো হয় সোলকে, সোল তা একটা ভিডিও এডিট করছে আর সেখানে ফোন চলে আসে ওই ভিডিও যা তার। সে তখন বলে কিভাবে এডিট করতে হবে, অর্থাৎ সঞ্জয় ভিডিও এডিটিং এর কাজ করে বাসায় বসে বসে, যেহেতু সে আসলে ডিজেবল। এরপরে তার টিকিটটি সে বের করে যেটি আজকে কনসার্টের, এবং সব কিছু গুছিয়ে নিয়ে কনসার্টে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। টিকিট, ডায়েরি, চকলেট বক্স, মাথায় পড়বে একটি ব্যান্ড, আর তারপর চিল্লাইতে থাকে আর আই লাভ ইউ সো মাচ বলে রুম থেকে বের হয়ে যায় সঞ্জয়ের ছবিকে একটা ফ্লাইং কিস করে। এরপর সোলকে দেখানো হয় সে তার বান্ধবীর সাথে, এটি তার স্কুল বান্ধবী, তার সঙ্গে সে গাড়িতে করে যাচ্ছে। তার বান্ধবী তাকে পৌঁছায় দিচ্ছে কনসার্টের জায়গাতে, সে খুবই খুশি হয়। এরপর তার বান্ধবী তাকে একটা গিফট দিয়ে বলে এটি আমার তরফ থেকে তোমাকে গিফট। এটি আর কিছুই না, একটি নোটবুক তার হাই স্কুলে সবার ছবি সহ। এরপর সে প্রথমেই বলে সঞ্জয় সেই ছবিটি, সঞ্জয় তখনও তো সেম ক্লাসে পড়তো, এবং দেখে বলে সে হাই স্কুলেও ততটাই স্মার্ট ছিল। আর বান্ধবীকে বলে কেন আমরা তাকে দেখিনি, কেন আমরা তার, আমি এখন যেমন তার ফ্যান তখন ফ্যান ছিলাম না। বান্ধবী মনে করায় দেয় কারণ সেই সময় তুমি আরেকজনের অনেক ফ্যান ছিলে, ভুলে গেছো, তখন সেটি মেমোরাইজ করতে পারে। এরপর তাকে কনসার্টের জায়গায় দেখানো হয়, সে কনসার্টের ওখানে গিয়ে তো খুবই মজা করছে এবং তারই একজন জুনিয়রের সঙ্গে তার দেখা হয় সেখানে, এবং সে সেখানে লাভ ট্যাগ লাগায় সঞ্জয়ের কাছে। আর সেই সময় তার ফোনে একটি কল চলে আসে একটি অফিস থেকে, ফিল্ম কোম্পানি থেকে, এবং সেখানে জানানো হয় যে আজকে তারা তার ইন্টারভিউ নিতে চাচ্ছে, কারণ যেহেতু তাদের হাতে আর সময় নেই। সে তখন প্রথমত যেতে না চাইলেও বলে ঠিক আছে, সে তখনই আসছে। আর সঞ্জয়কে দেখানো হয় সে তখন মেকআপ রুমে ঢুকে, সেখানে অন্যান্য তার সহযোগী আর্টিস্টরা মেকআপ নিচ্ছিল। এরপরে আমরা সোলকে দেখি, সোল চলে গেছে সেই ফিল্ম কোম্পানিতে যেখানে সে ইন্টার্নশিপের অ্যাপ্লাই করেছিল, কিন্তু গিয়ে সে সিঁড়ি দেখে একটু মন খারাপ করে। এরপর সেই কোম্পানির যার কাছে অ্যাপ্লিকেশনটা সে করেছিল তিনি এসে যখন তাকে দেখে ডিজেবল, সে বলে ও সরি, আমি তোমার সাথে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের অফিসটা তো দোতলা আর এখানে কোনো এলিভেটর নাই। এটি বলার পরে সে তখন মন খারাপ করে অফিস থেকে বের হয় ঠিকই, কিন্তু তারপর আবারও চেয়ার আপ করে সঞ্জয়ের পারফরমেন্স দেখার জন্য চলে যায় কনসার্টে। কনসার্টে গিয়ে দেখে কনসার্ট অলরেডি শুরু হয়ে গেছে এবং সেখানে সবাই কনসার্টের ভেতরে। ও তখন খুব রিকোয়েস্ট করতে থাকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য একজন মহিলা গার্ডকে, কিন্তু সেই মহিলা গার্ড ঢুকতে দিতে না চাইলেও পরে তার টিকিট দেখতে চাইলে সে খেয়াল করে সে তার সাথে টিকিটটি নেই, টিকিটটি বাসেই পড়ে গিয়েছিল। সুতরাং সে আর ঢুকতে পারে না, সে বাইরেই বসে বসে তার কনসার্টের গান এনজয় করতে থাকে। আর সঞ্জয় অনেক গান গাইতে থাকে এবং তার ডিবাটের প্রথম গানটিও সে এখানে প্রায় দীর্ঘদিন পর গায়, এবং সেই গানটি শুনে কাঁদতে থাকে সোল। কনসার্ট শেষে সবাইকে এখন নিজ নিজ জায়গায় ফিরতে হবে, এবং সেখানে সোল ফোন করতে থাকলে ফোনের চার্জ শেষ হয়ে গেলে বান্ধবীকে খবর দিতে পারে না, তখন সে একাই রওনা দিতে থাকে। সঞ্জয়কে দেখানো হয় পারফরমেন্স শেষে সে ড্রেসিং রুমে ঢুকলেই তার সঙ্গে ইনহিওক একেবারে মারতে থাকে, তাকে বলে কেন তুমি রিটায়ারমেন্টে যাবে। দুজন মিলে ঝগড়া করতে থাকে, সবাই তাকে আটকাতে থাকে। পরে সঞ্জয় বলে যে আমি কিছুক্ষণ একা একা থাকতে চাই, এর জবাব আমি তোমাকে পরে দেব। সবাই ইনহিওকে বাইরে বের করে নিয়ে গেলে সঞ্জয় একাই সেখানে বসে থাকে। ইমসোলকে দেখানো হয় সে রাস্তায় একটা ব্রিজ পার হচ্ছে এবং সেখানে প্রচণ্ড বরফ পড়ছে। হঠাৎ তার হুইল চেয়ারটি সেখানে থেমে গেলে সে কাঁদতে থাকে আর হুইল চেয়ারকে বাড়ি দিয়ে বলতে থাকে আরে একটু চলো, এই ব্রিজটা পার করো প্লিজ। একটু পরে সে সেখানে দাঁড়িয়ে থাকতে সঞ্জয়ের গাড়ি সেখানে পাস করলে সঞ্জয় খেয়াল করে একটি মেয়ে হুইল চেয়ারে সেখানে বসা আছে। এরপরে গাড়িটি সেখানে সে ব্রিজে পার্ক করায় এবং আস্তে আস্তে গাড়ি থেকে নামে। আর ইমসোল খেয়াল করে যে ছাতা নিয়ে হাতে কে একজন তার দিকে এগিয়ে আসছে। পরে ছাতা সরিয়ে গেলে সে দেখতে পায় কেউই নয়, তার স্বপ্নের কেপপ আইডল সঞ্জয়। সে তো আর কোনো কথাই বলতে পারে না। সঞ্জয় এসে তার মাথায় ছাতাটি ধরে বরফটি আটকায়, আর সে সঞ্জয়কে দেখে কিছুই বলতে পারে না, কাঁদতে থাকে। সঞ্জয় বলে আমি কি তোমাকে কোনো কিছুতে কাঁদালাম? সে বলে না, আসলে আমি তোমার অনেক বড় ফ্যান। সঞ্জয় বলে বুঝতে পেরেছি তোমার মাথার ব্যান্ডটি দেখে, এটা আসলে একটা ক্রেজিতে। সে তখন হেসে ফেলে কারণ মাথার ব্যান্ডে লেখা আছে কিডন্যাপ অ্যান্ড রান, কিডন্যাপ সঞ্জয় অ্যান্ড রান, এ নামে তাদের গ্রুপও আছে।
সঞ্জয় তখন বলে, আমি কি তোমাকে পৌঁছায় দেবো, তোমার হুইল চেয়ার কি ভেঙে গেছে? সে তখন বলে যে আমার হুইল চেয়ারটির চার্জ শেষ হয়ে গেছে। আর সে খুশিতে বলতে থাকে যে সে সঞ্জয়ের কত বড় ফ্যান, এবং প্রথম যে ডিবাট হয়েছিল সঞ্জয়ের, তখন থেকে সে সঞ্জয়ের অনেক বড় ফ্যান। এই সকল কথা বলতে তার বান্ধবী সেখানে সে হাজির হয়, ফলে সঞ্জয়কে আর তাকে পৌঁছায় দিতে হয় না। গাড়িতে সঞ্জয় হাতে চকলেটের বোতল দিয়ে ভাবে যে এই চকলেটের বোতলটি তাকে দিয়েছে সোল। সে যখন সলকে ছাতাটা দেয় তখন সে তাড়াহুড়ো করে ব্যাগ খুঁজে বলে, আমার কাছে এটাই ছিল, আমি জানি এটা তোমার অনেক পছন্দের, বলে সে সঞ্জয়ের হাতে সেটি দিয়ে দেয়। সঞ্জয় সেটি নিয়ে সোলের কথাই ভাবতে থাকে। দুজনের কথাবার্তা শুনে মনে হচ্ছিল সোল আসলে কে পপ সঞ্জয়ের ফ্যান। আর সঞ্জয়কে দেখে মনে হচ্ছিল যে সঞ্জয় তাকে কতদিনের চিনে, পরিচিত সোল তার কাছে। সিন কাট করে দেখানো হয় মা মেয়ে কথা বলছে। সেখানে সোল জিজ্ঞেস করছে, মা আমাকে কে বাঁচিয়েছিল সেদিন অ্যাক্সিডেন্ট থেকে? তার মা বলে, তো অনেক আগের ঘটনা ভুলে গেছি, কেন বলো তো? বলে, আসলে আমাকে যে নতুন জীবন দিয়েছে, যার কারণে আমি বেঁচে আছি মা, তার সঙ্গে আজকে আমার দেখা হয়েছে। এরপরে তাকে দেখানো হয় সে তার রুমে বক্স বের করে সঞ্জয়ের দেওয়া অর্থাৎ সঞ্জয়ের ব্যবহারকৃত গিফটগুলো একটা বক্সে রেখেছে। সঞ্জয়ের ঘড়িটা বের করে সে আবারও হাতে পড়ে নেয়। হঠাৎ করে ঘড়ির মধ্যে কি যেন একটা আলো দেখতে পায়, পরে ভাবে নিজের চোখের ভুল। এরপর তাদের যে কিডন্যাপ সঞ্জয় অ্যান্ড রান গ্রুপটি রয়েছে সেখানে আজকে সেই ছবিগুলো পোস্ট করা হয়েছে, দেখে তো সে খুবই মুগ্ধ হয়ে যায়। তারপরে সঞ্জয়কে রুমে দেখানো হয় তার রুমে অনেকগুলো ওষুধ পড়ে আছে টেবিলে, আর সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সঞ্জয়ের ফোনে কিম কল দিচ্ছে এবং রুমে কলিং বেল বাজছে, কিন্তু কোনো কিছুতেই তার যেন খেয়াল নেই, আপন মনে দাঁড়িয়ে আছে সে। দুজন মেয়ে হোটেলের লবিতে কথা বলে বলছে আজকে সঞ্জয় এখানে এসেছে, যদি দেখতে পারতাম। হঠাৎ তাদের পাশে পুলে একজন ঝাপাস করে ঝাঁপ দিয়ে পড়ে যায়। সে আর কেউ নয়, সঞ্জয়। আর এদিকে দেখানো হয় ঘুমিয়ে গিয়েছে সোল, আর সেই গ্রুপ থেকে অনেক মেসেজ এসেছে কিডন্যাপ সঞ্জয় অ্যান্ড রান। সেখানে সবাই বলছে যে সঞ্জয় মারা গেছে, মুখ তমুক, কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে। সে বলে এটা নিশ্চয়ই মিথ্যা এবং ভিডিও পোস্ট করা হয়েছে। সে বলছে এটা যারা তার দুর্নাম করছে তারা দিয়েছে, এটা হতে পারে না, কিছুক্ষণ আগে আমি তাকে বেঁচে থাকা দেখেছি, আর সে আমাকে বলেছে তুমি বাঁচো আর একদিন, তাহলে সে মরতে পারে না। সে তখন বাসা থেকে তাড়াহুড়ো করে তার হুইল চেয়ার নিয়ে বের হয়ে যায় যে হসপিটালে সঞ্জয়কে রাখা হয়েছে সেখানে। যাবার পথে হঠাৎ করে একটি ওয়ালের সঙ্গে তার হাত আটকে গিয়ে ঘড়িটি হাত থেকে খুলে একেবারে পানিতে পড়ে যায়। সঞ্জয়কে দেখানো হয় তাকে বাঁচানোর বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। লাস্ট চেষ্টা অর্থাৎ শক দিয়ে তার হার্টবিট ফেরত আনার চেষ্টা করলেও তার হার্টবিট ফেরত আসে না। তার হার্টবিট ফেরত আনার চেষ্টা করা হচ্ছে, আর সে যেন তার ঘড়ি ফেরত আনার চেষ্টা করছে। ঘড়িটি নিতে সেই হুইল চেয়ার থেকে ঝাঁপিয়ে পড়ে পানির মধ্যে, তারপর স্ক্রল করে আগাতে আগাতে সেই ঘড়ির কাছে পৌঁছে যায়। আর এদিকে তার হার্টবিটও তখন জিরো হয়ে যায়। ঘড়িটি হঠাৎ করে আলো জ্বলতে থাকে এবং নিভে যায়। একটা সময়ে সেই ঘড়িটি যেন থেমে যায়, ঘড়িটি যেন তার লাইফ। ঘড়িটি হাতে তুলে নিয়ে সে বিভিন্নভাবে চিল্লাইতে থাকে, আর দেখে দূরে টিভিতে দেখাচ্ছে তার মৃত্যুর ঘোষণা, যে কিছুক্ষণ আগে সে মারা গেছে। তখন সে সেখানে থেকেই কাঁদতে থাকে আর বলতে থাকে যে না, তুমি মরতে পারো না। এবং সেই নিউজেও সে আবার দেখে, তার প্রোফাইল খুঁজে দেখে কি আছে প্রোফাইলে, দেখে সে ডিপ্রেশনে আছে, সে মেডিসিন নিচ্ছে। তার মনে পড়ে আজ রাতে একটু আগেই তাকে ছাতা দিয়েছিল সঞ্জয়, আর এখনই কিনা সঞ্জয় মারা গেছে। সে চিৎকার করে সঞ্জয় সঞ্জয় বলে কাঁদতে থাকে আর মাথায় চাপড়াতে থাকে। হঠাৎ তার আঙ্গুলের প্রেস লাগে ঘড়ির একটা বাটনে এবং হঠাৎ করে সব কিছু পরিবর্তিত হতে থাকে। চারিদিকে সে চেয়ে দেখে সব কিছু যেন থেমে গেছে এবং পানিগুলো উপরে উঠে হঠাৎ করে সে চোখ খুলে দেখে কাঁদতে কাঁদতে তার মাথায় শিক্ষক বাড়ি দিয়ে বলছে, ওঠো, তুমি একটা ক্লাসরুমে, তুমি এখন এসে ঘুমাচ্ছ, ঘুম থেকে ওঠোনি? এরপরে সে ভাবে যে সে কেন কিভাবে ক্লাসরুমে আসলো, শিক্ষকই বা এখানে কেন? ভাবতে থাকে সে তো স্বপ্ন দেখছে তাহলে। এবং হঠাৎ করে শিক্ষক তাকে দাঁড় করায়, সে দাঁড়ায় ঠিকই, দাঁড়িয়ে দেখে তার পায়ে স্যান্ডেল এবং সেই রাতে যে পড়েছিল ট্রাউজার সেটিই পরা আছে, কিন্তু সে এখন ক্লাসরুমে অর্থাৎ সে হাই স্কুলে। এখন ভাবে তাহলে তো এই স্কুলে সঞ্জয়ও পড়ে। তখনই সে ভাবে সঞ্জয়কে খুঁজে বের করতে হবে। সে তখন দৌড় লাগায়, টিচার পিছন থেকে ডাকলেও শোনে না। দৌড়াতে দৌড়াতে সঞ্জয়ের স্কুলের পার্টে এসে জিজ্ঞেস করে সঞ্জয় কোথায়। লোকটি বলতে না পারলে তখন সেখানে সুইমিং পুলের দিকে সে দৌড়াতে থাকে, কারণ সঞ্জয় তখন আসলে মক সুইমিং কম্পিটিশনে অ্যাটেন্ড করছিল। এদিকে সেও সুইমিংয়ের জন্য ঝাঁপায় আর সেও দৌড়ায় সঞ্জয়কে আটকানোর জন্য। মাঝে দেখায় সে রাস্তা পার হতে ভয় পাচ্ছিল, পার হতে পারছিল না কারের জন্য, তার অ্যাক্সিডেন্ট ফোবিয়া হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও সে সঞ্জয়কে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে সঞ্জয় সুইমিং পুলের দিকে। এবং সঞ্জয়কে দেখে খুশিতে চিল্লাইতে থাকে। আর সঞ্জয় তখন তার দিকে তাকায়, দেখে একটা মেয়ে দৌড়ায় আসছে এবং তাকে এসে দৌড়িয়ে জড়িয়ে ধরে বলে, সঞ্জয়, তুমি, তোমার মনে যে এত কষ্ট ছিল, এত দুঃখ ছিল, তুমি আমাকে বলনি, আমি জানতেও পারিনি, পারলে তোমাকে আমি এত লনলি ফিল করতে দিতাম না।
আমি তোমাকে অনেক ভালোবাসি সঞ্জয়। এদিকে গার্ড টাচ সহ সবাই, টিচাররা সহ সবাই শুনছে সঞ্জয়কে সে কনফেস করছে। আর সঞ্জয় তো কিছুই বুঝতে পারছে না এই মেয়েটাকে কোত্থেকেই বা এলো আর তাকে কেন লাভ কনফেস করছে। সঞ্জয় তাকে বুক থেকে সরাতে চাইলেও সে আরও সঞ্জয়কে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। ততক্ষণে গার্ডরা খেয়াল করে ফেলেছে একটি মেয়ে এভাবে অন্যায়ভাবে ঢুকে পড়েছে সুইমিং পুলে। আর তাকে তখন সবাই মিলে বাইরে বের করতে থাকে আর সে চিৎকার করতে থাকে সঞ্জয় আই লাভ ইউ বলে। সঞ্জয় তো তার দিকে শুধু তাকিয়েই থাকে। তাকে যখন বাইরে বের করে ফেলে দেয় সে সেখানে পড়ে যায়। জোরাজুরি করতে করতে হঠাৎ করে পায়ে ব্যথা পায়। পায়ে ব্যথা পেয়ে সে বলে আমি কেন পায়ে ব্যথা পেলাম, এটা তো আমি স্বপ্ন দেখছি, আমার তো ব্যথা পাওয়ার কথা না, স্বপ্নে তো কেউ ব্যথা পায় না। এটা একা একাই ভাবতে ভাবতে সে একা একাই অবাক হয়ে যায় এটা স্বপ্ন না বাস্তব বুঝতে পারছে না। এরপর ব্রিজের কাছে আসতেই মনে পড়ে সে শুনেছিল মানুষ যখন মরে যায় তার স্পিরিট যখন এই ব্রিজটি ক্রস করবে ঠিক তখনই তার আত্মা আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে। এরপর এটা ভাবতে ভাবে যে এখন যদি আমি এই ব্রিজ করি তাহলে আমার আত্মাটা আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে। একটু পরে আমরা দেখি সঞ্জয় সেই ব্রিজের কাছে এসে দেখে মেয়েটি সেখানে বসে কাঁদছে। তারপর সে মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে ডাকতে থাকে। ওঠে না যখন সে তখন তার পাশে বসে তাকে আঙ্গুল দিয়ে একটা টোকা দিলে মেয়েটি সেখানে ধপ করে পড়ে যায়। পড়ে যাওয়া দেখে তো সে অস্থির হয়ে যায়। আর সে চোখ খুলে যখন সঞ্জয়কে দেখে তখন বলে এখন আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, তাহলে আমিও মারা গেছি, তুমিও মারা গেছো, আমিও মারা গেছি, আমরা এখন ডিফারেন্ট ওয়ার্ল্ডে চলে গেছি, ঠিক না? আর তাকে বলতে থাকে যে ঠিক আছে তুমি যদি আমার সাথে এই ওয়ার্ল্ডে থাকতে চাই আমিও থাকবো, শুধু আমার দাদি আর মায়ের জন্য খারাপ লাগছে বলে মা দাদির জন্য কাঁদতে থাকে। সঞ্জয় তো এই পাগলি মেয়েটার উল্টাপাল্টা কোনো কথা বুঝতেই পারছে না। সে যখন ব্রিজ ক্রস করে চলে যেতে চাইবে তখন সে কাঁদতে থাকে আর বলে ওই ব্রিজ তুমি ক্রস করবে না প্লিজ। সঞ্জয় বলে আমি যদি ক্রস না করি তাহলে বাসায় কিভাবে যাব, তুমি কান্নাকাটি বা করছো কেন, এরকম উল্টাপাল্টা কথাই বা বলছো কেন বলে তার ঘড়িটি এগিয়ে দিয়ে বলে এই নাও তোমার ঘড়ি। সে তখন বলে ওটা তোমারই ঘড়ি, তোমার কাছে রেখে দাও। সঞ্জয় অবাক হয়, বলে আমার ঘড়ি? সে বলে হ্যাঁ। আর বলে খবরদার তুমি ব্রিজ পাস করবে না, আমি তো বললাম আমি তোমার সাথে থাকতে রাজি আছি বলে সে নিচে বসে কাঁদতে থাকে। আর সে তখন মেয়েটিকে সামলাতে থাকে আর বলে ব্রিজ পাস না করলে আমি কিভাবে যাব, বলে তুমি যাবে না, আমার সাথে চলো না, আমরা দুজন মিলে লিভ টুগেদার করি বলে সে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে। আর সে তাকে ক্রস করে যেতে চাইলে পিছন থেকে জড়িয়ে ধরে বলে প্লিজ সঞ্জয় তুমি ওই ব্রিজটি পাস করো না প্লিজ। সলের হাত থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে সে তখন একটি ট্যাক্সি ক্যাব ডেকে নেয়। ট্যাক্সিতে করে চলে গেলে এখন সল ভাবতে থাকে এই জগতে ট্যাক্সিও আছে। এরপর তার ফোন বাজলে ফোন ধরলে তার মা ওই পাশ থেকে রাগারাগি করে চিল্লাইতে থাকলে সে বলে এই জগতে আমার মাও আছে। আর মা বলে এই জগতে মা আছে মানে কি, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আর সঞ্জয়কে দেখায় সে বাসায় ফেরত এসেছে। তার বাবা তাকে ফোনে কথা বললে বাবাকে সে জানায় আজকে মক ট্রায়াল ছিল সুইমিংয়ের, অনেক ভালো হয়েছে। তার বাবা তার রেজাল্ট শুনে খুবই খুশি হয় এবং বলে আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করি। ফোন রেখে তার ডান কাঁধের যে ব্যথার প্রবলেম সেখানে সে ব্যান্ডেড লাগাতে লাগাতে চিন্তা করে সোলের কথা, কিভাবে সোল এসে দৌড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরেছে, আই লাভ ইউ বলছে আর ভাবে লিভ টুগেদার করার কথা বলছে। এটা ভেবেই তো সে আবারও চমকিয়ে ওঠে আর সোলের ঘড়িটি নিয়ে ভাবতে থাকে সোল কেন বললো এই ঘড়িটি তার। তখন সে ড্রয়ার খুলে তার নিজের ঘড়িও পেয়ে যায়, ভাবে এই তো আমার ঘড়ি আমার কাছেই আছে, তাহলে মেয়েটিকে তার ঘড়িটি ফেরত দিতে হবে। সোলকে দেখা যায় সে তার পুরনো বাড়িতে ফেরত এসে বাড়ি দেখে তো অবাক হয়ে যায়, কারণ এই বাড়িটি এখন পুরোই রিঅর্গানাইজ করা হয়েছে। সে তার পুরনো বাড়িতে এসে মাকে দেখে আরও অবাক হয়ে যায় যে মা কেন এত ইয়ং হয়ে গেছে। সে মাকে তুমি কেন এত ইয়ং হয়ে গেছো বললে তার মা অবাক হয়ে বলে ক্লাসরুমে এই ব্যাগ ফেলে দৌড়িয়ে চলে গেছো কেন। সে ক্যালেন্ডারে দেখে 2008 সালের জুন মাস এটা। সে তো অবাক হয়ে যায় সে 6 সালে ব্যাক করেছে। এরপরে গ্র্যানিকে দেখে অর্থাৎ তার গ্র্যান্ডমাদারকে দেখে আরও খুশি হয়। তার গ্র্যান্ডমাদার এত সুস্থ তার নাম ধরে ধরে ডাকছে, কারণ বর্তমানে তো তার গ্র্যান্ডমাদার পাগল হয়ে গেছে, তার নাম বলতে পারে না। গ্র্যানিকে দেখে সে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর তার নিজের বেডরুমে গিয়ে তো সে আরও নস্টালজিয়ায় পড়ে যায়। এটাই তার পড়ার রুম, সে সব কিছু কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। ক্যালেন্ডারটি হাতে নিয়ে সে ভাবতে থাকে যে এখন যে সময় চলছে আর কিছুদিন পরেই আসলে তার সেই অ্যাক্সিডেন্ট হবে, যেই অ্যাক্সিডেন্টে সে তার পা হারিয়েছে। এরপরে সে তার পায়ের দিকে তাকায় এবং কাঁদতে থাকে। তারপরে পা নিয়ে ভাবতে থাকে অ্যাক্সিডেন্টের সময় চোখ খুলে মা আর দাদিকে দেখে সে বলেছিল মা দাদি আমি কেন আমার পাকে ফিল করতে পারছি না। তার মা দাদি অনেক কান্নাকাটি করেছিল, সে তার পাকে ফিল করতে পারেনি। এখন চোখ দিয়ে পানি পড়ে এবং পা নিয়ে বসে সেখানে সে হাসতে থাকে যে সে পা দুটোকে ফিরে পেয়েছে এবং পায়ের মর্যাদা বুঝে কাঁদতে থাকে। এরপরে দেখানো হয় সে মা দাদির কাছে ঘুমাতে যায়। ঘুমিয়ে যাওয়ার আগে ভাবে যে ঘুম থেকে উঠে আমি নিশ্চয়ই ফেরত চলে যাব, নাকি আমি আবারও ঘুম থেকে এখানেই জেগে উঠবো জানি না বলে সে চোখ বন্ধ করে। সকালে চোখ খুলে উঠে দেখে সে পা নড়াতে পারছে না। ভাবে আমি ভেবেছিলাম যে আমি আবার আগের জীবনে যাব যেখানে আমার পা নড়াতে পারবো না। দেখানো হয় তার ভাই পা তুলে দিয়ে ঘুমিয়ে আছে, তাই পা নড়াতে পারছে না। সে এক লাথি দিয়ে উঠে দেখে তার ভাই এবং ভাইকে দেখে এমন খুশি হয়, খুশিতে তুমি আমার গিউম ইন গিউম বলে তাকে জড়িয়ে ধরে লাফাতে থাকে। আমার ভাই বলে, তার ভাই তো অবাক হয়ে যায়।
সকালে উঠে সে খুশিতে দৌড়াতে দৌড়াতে স্কুলে বের হয় এবং সেখানে ওয়েদার ফরকাস্টিংয়ে বলা হয় আজ বৃষ্টি হবে, সবাই যেন ছাতা নিয়ে বের হয়। সে তো এক দৌড়ে স্কুলে যাচ্ছে, এ পা যেন নতুন ফিরে পাওয়া, এই স্কুলে যাওয়া যেন নতুন যাওয়া। আর এখানে সঞ্জয়কে দেখানো হয় সেই ঘড়িটি নিয়ে মেয়েটিকে খুঁজছে এবং দেখে সে দূরে দৌড়িয়ে দৌড়িয়ে আসছে। এরপরে মেয়েটির কাছে যাবেই, সামনাসামনি দেখা হয়, তখন তার ফ্রেন্ড আসে, তার সঙ্গে কথা বলতে শুরু করলে সে আর ইমসলের কাছে যেতে পারে না। আর ইমসল সেই রাতের মৃত্যুর কথা আর তার ফ্রেন্ডের সেই ছবির কথাও ভাবতে থাকে। এই যে ফ্রেন্ড পাশে দাঁড়িয়েছে তাকে দেখানো হচ্ছিল। হঠাৎ সেখানে বৃষ্টি নামে, ইমসল তাকে দেখে কাঁদতে থাকে। আর সে ছাতা নিয়ে তার ফ্রেন্ডকে বাদ দিয়ে ইমসলের কাছে আস্তে আস্তে করে এগিয়ে যায় ছাতাটি ধরার জন্য এবং সে ইমসলের মাথায় গিয়ে ছাতা ধরে। তেমনই করেই ছাতাটা ধরে, যেমন করে সে ছাতাটা সে রাতেও তাকে তার মাথাতেই ধরেছিল বরফ থেকে তাকে বাঁচানোর জন্য, অর্থাৎ স্নোফল থেকে। ইমসল সেটি দেখে এবং কাঁদতে থাকে। সঞ্জয় এসে বলে, কাঁদছো কেন তুমি? আমি তো তোমার কান্নার কারণ না, ঠিক না? আবারও মনে পড়ে সেই রাতে, অর্থাৎ স্নোফলের সময় ছাতা দিয়ে সেম কথা বলেছিল, কাঁদছো কেন তুমি? আমি তো তোমার কান্নার কারণ নই, ঠিক না? আর ভাবে আরও কাঁদতে থাকে। এখানে পর্ব 1 শেষ করা হয়। দ্বিতীয় পর্বের শুরুতেই দেখানো হয় ইমসল যখন ভ্যাভা করে কাঁদছিল তখন তার ক্লাসমেটরা বলছে নিশ্চয়ই লাভার্সরা যুদ্ধ করছে। এতে খুবই এম্বারেস ফিল করে সঞ্জয় এবং সাথে সাথে সঞ্জয় তাকে নিয়ে তাড়াতাড়ি দূরে চলে যায়। আর তার বন্ধু দেখে তো অবাক হয়ে যায়। এরপর তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা গেটের নিচে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে সঞ্জয় যে ও কেন এরকম আমাকে দেখলে কাঁদে। ইমসল সঞ্জয়ের দিকে তাকিয়েই থাকে আর ভাবে তাহলে 19 বছর বয়সে তুমি এরকম ছিলে। আর সঞ্জয় এম্বারেস ফিল করে এভাবে মেয়েটা তার দিকে ডাব ডাব করে তাকিয়ে আছে কেন। সঞ্জয় আস্তে আস্তে তার কাছে গিয়ে বলে তুমি সত্যি করে বলো কেন আমাকে দেখে কাঁদো। তখন ইমসল বানিয়ে বানিয়ে বলে আসলে তোমাকে দেখলে আমার একটা ডগের কথা মনে হয়। বলে মানে কি, আমি কি ডগের মতো দেখলে? বলে না, আসলে ওই ডগ অনেক গুড সুইমার আর তুমি অনেক সুইমার। আসলে আমি একজন ফ্যান অফ সুইমার। প্রথমত সে বলতে চায় যে সে তার ফ্যান, কিন্তু সঞ্জয় যখন কিছুই বুঝতে পারে না তখন সে বানিয়ে বানিয়ে ডগের কথা বলে, বানিয়ে বানিয়ে ডগের নাম বলে। সঞ্জয় তো হাসতে থাকে আর বলে আচ্ছা আচ্ছা তাহলে ডগের কথা মনে পড়ে তাই ডগকে বলে আমি ডগকে লাইক করি এবং এই জন্য ধরে নাও আমি তোমাকেও লাইক করি। এতে করে সঞ্জয় আরো অবাক হয়ে যায়। সঞ্জয় তার ঘড়িটা ফেরত দিয়ে বলে এই নাও। ঘড়িটা দেখে ওর গতদিনের পাগলামোর কথা মনে হয়, কিভাবে ও পাগলামি করে বলেছিল যে চলো না আমরা লিভ টুগেদার করি। আরো লজ্জা পেয়ে যায় সেটি দেখে। তাড়াতাড়ি ঘড়িটি নিয়ে এসে বলে যে আসলে আমার তো দেরি হয়ে গেছে, এখন তো আমার ক্লাস আছে, এখনই যেতে হবে বলে সে তার ছাতাটা নিয়ে দৌড় দেয়। আর এদিকে চিল্লাইতে থাকে সঞ্জয় যে আমার ছাতাটা দিয়ে দাও। তারপর সে যখন শুনতে পায় না সেও তার পিছে পিছে দৌড় দেয়। ক্লাসরুমের সামনে গিয়ে দেখে সঞ্জয় ছাতা সে এনেছে। এরপরে ক্লাসরুমের দরজা খুলে তো খুবই খুশি হয়ে যায় সবাইকে দেখে। সে তো দীর্ঘদিন পর সবাইকে দেখছে, সবার নাম ধরে ডাকে আর সবাইকে এমনভাবে দেখতে থাকে সবাই তো তার আচরণে অবাক হয়ে যায়। সে তো বান্ধবীকে দেখে খুবই খুশি হয়। তার তো গাল টিপে দিয়ে বলে তুমি এত সুন্দর, তোমার স্কিনটা এত সুন্দর তো আগে থেকেই। তার বান্ধবী বলে তুমি এসব কথা রাখো, আগে বলো কেন তুমি কালকে ক্লাস ফাঁকি দিয়ে চলে গিয়েছো। এই সময় সোলের মাকে দেখানো হয়, তিনি প্রতিবেশীর সঙ্গে গল্প করতে করতে হঠাৎ খেয়াল করেন একটা সিডি একজন নিয়ে গেছে, অর্থাৎ সেটি যার নামে আছে সে আর কেউই নয়, সে সঞ্জয়ের বাবা। সে সঞ্জয়ের বাবাকে ফোন দিয়ে বলে যে আপনি একটা সিডি নিয়ে গেছেন, ভাড়া কিন্তু সেটি জমা দেননি, লেট ফি কিন্তু 15 পাউন্ড। কিন্তু তার বাবা তাকে বারবার বলে যে তিনি কোনো সিডি নিয়ে আসেননি। এটা মনে হয় ভুল হচ্ছে, সিস্টেম আবার চেক করতে বলে। কিন্তু সোলের মা বারবার জোর দিয়ে বলে যে না ভুল করছে না, ঠিকই করছে। ফোন রেখে দেয়। তারপরে এরপর সেখানে চলে আসে ইনগুম। সে সেজে এসেছে, সে তার সামনে নাটকের যে রিহার্সেলটা আছে সেটা করে বেড়াচ্ছে বাসায়। কিন্তু সবাই তাকে সত্যি বলে মনে করে এবং তাকে প্রণাম করতে থাকে। কিন্তু তার মা বুঝতে পেরে তার মাথায় গাঁটটা মেরে বলে আর কত অভিনয় করবে। সে তার মাকে বলে একদিন সে কান ফেস্টিভ্যালে যাবে এবং নিশ্চয়ই অনেক বড় অভিনেতা হবে। এরপর তার মা তাকে ভালো পরামর্শ দিয়ে বলে ভালো কাজে মন দেয় সকল বাদ দিয়ে। সিন কাট করে সোলকে দেখানো হয় ক্লাসে ম্যাম ঢুকেছে এবং ম্যাম 15 নম্বর সিরিয়ালকে ডাকলেও সে ঘড়ি দেখে আর ভাবে এই ঘড়িতে চাপ দিলেই মনে হয় সে আবারও পূর্বের জগতে ব্যাক করবে, তাই চাপ দিতে চায় না যদি আর ব্যাক করতে না পারে। এদিকে মিস তার রোল ধরে ডাকলেও শুনতে না পেলে বান্ধবী গাঁটটা দিয়ে বলে তোমাকে ডাকছে। আর এই সময় তার হাতে চাপ লেগে ঘড়িতে চাপ লেগে যায়, সে তো ভয় পেয়ে যায়। কিন্তু না, আসলে কোনো সময়ে পরিবর্তনই হয় না। মিস তাকে ডাকে সেই ম্যাথটা করার জন্য, কিন্তু সে সব কিছু ভুলে গেছে। ম্যাথের কিছু বুঝতে না পেরে অভিনয় করতে থাকে যে তার প্রচণ্ড পেট ব্যথা করছে আর মাথা ব্যথা করছে। সে মিসকে এক্সকিউজ করে ক্লাসরুম থেকে চলে গেলে বান্ধবী অবাক হয়ে বলে কীভাবে সে নাটক করলো, 1 সপ্তাহ আগে তো তার পিরিয়ড ভালো হয়ে গেছে। এদিকে সে দৌড়াতে দৌড়াতে এক দৌড়ে চলে যায় আবার সেই সঞ্জয়ের কাছে আর হাসতে থাকে যে সঞ্জয়কে এখন চাইলেই সে দেখতে পাচ্ছে। তখন সঞ্জয় প্র্যাকটিস করছিল সেখানে। সেই সময় হঠাৎ করে বাইরে থেকে একটা স্মেলটা আসলে সে বুঝতে পারে যে এটা স্মোকিংয়ের স্মেল এবং বাইরের জানালা দিয়ে আসতেছে।
সে তখন কারাই স্মোক করছে দেখতে গিয়ে দেখে কতগুলো ছেলে সেখানে স্মোক করছে, আর একটা ছেলে এসে তাদের সঙ্গে আবার বাগড়া দিয়ে ঝগড়া বাঁধায়। তাদের সেই মারামারির এক মুহূর্তে ইমসোলও লাফ দিয়ে পড়ে একজনের একেবারে পিঠের উপরে। ইমসোল তো তাদের থেকে নিজেকে সিনিয়র মনে করতেছিল এবং সিনিয়র হিসেবে সে ওদেরকে বকা দিতে থাকে আর খালি বলতে থাকে আগেকার ছেলে মেয়েরা এতই স্কেয়ারি ছিল। এই সময় ইমসোলকে এরকম ঝগড়া করতে দেখে তখন তাদের লোকের আরো অন্য কয়েকজনকে আসতে দেখে সেই ছেলেটি তার হাত ধরে বলে, এখন মনে হয় ম্যাডাম আমাদের দৌড়ানো উচিত বলে দৌড়াতে থাকে, আর তারাও তাদের পিছে পিছে চেস করতে থাকে। পরে তারা একটি জায়গায় লুকিয়ে পড়লে ছেলেগুলো পাস করে চলে গেলে অবাক হয়ে যায়। ইমসোলের হাত থেকে ছেলেটি সিগারেট নিয়ে খেতে চাইলে ইমসোল তার কাছ থেকে নিতে চাইলে ছেলেটি দিতে চায় না। তখন ইমসোল ছেলেটির চেহারা খেয়াল করে মনে করে ছেলেটি আর কেউই নয়, কিমতেই, যে ছেলেটি কলেজের ফাংশনে গান গেয়ে বিখ্যাত হয়েছিল এবং সে আসলে এই ছেলেটির অনেক বড় ফ্যান। গান তার খুবই ভালো লেগেছিল। এখন সে মনে করে তো একেবারে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং কিমতাইকে বলে, তুমি তো খুব ভালো গান গাও, তুমি জানো আমি তোমার অনেক বড় ফ্যান। কিমতাই তো খুবই অবাক হয়ে যায় তার কথা শুনে। একটু পরে কিমতাইকে সে সিগারেট দিতে না চাইলে কিমতাই দেখে একজন শিক্ষক আসতেছে। তখন সে তার হাতে সিগারেট দিয়ে আস্তে করে কানের কাছে বলে, পারলে পালিয়ে যাও, না হলে ওয়েট করো, বলে চলে যায়। আর এদিকে টিচার এসে ধরে ফেলে যে ইমসোলে মনে হয় সিগারেট খাওয়ার জন্য এখানে এসেছে, আর টিচার তাকে তখন পানিশ করার জন্য সেখান থেকে ডিরেক্টলি নিয়ে যে পানিশ করে একটা জায়গাতে নীল ডাউন করে বসায় দেয়। আর সেই সময় নীল ডাউন থেকে বসা অবস্থায় সে দেখে যে সঞ্জয় আসছে। সঞ্জয়কে দেখে সে তো লজ্জায় মাথাটি হালিয়ে ফেলার বলে তাড়াতাড়ি পাস করে চলে যাও, কিন্তু টিচার তার চুল সরিয়ে ফেললে তার মুখ সঞ্জয় দেখতে পায় এবং টিচার চলে গেলে সঞ্জয় সেখানে এসে তার হাত থেকে সিগারেটগুলোকে নিয়ে একেবারে ফেলে দিয়ে বলে, তাহলে তুমি স্মোকিংও করো। সে সঞ্জয়কে বোঝাতেই পারছিল না যে সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সে স্মোকিং করে না। সঞ্জয় সেখান থেকে চলে যায় আর বলে, এই ক্যামেরা কিন্তু ফেক না, রিয়াল, বলে সেখান থেকে চলে যায়। ইমসল পিছন থেকে ডাকতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি স্মোকিং করি না, আমি স্মোকিং বন্ধ করতে গিয়েছিলাম তোমাদেরই হেলথের জন্য, কিন্তু কোনো কিছুই সঞ্জয় শোনে না। এরপরে ইমসল যখন সেই শাস্তি থেকে ছাড়া পেয়ে আবার কিমতাইকে মুখোমুখি হয়, তখন কিমতাইকে বলে, তুমি এই কাজটা কেন করলে? কিমতাই বলে, আমি তো তোমাকে ভালো পরামর্শই দিয়েছি যে তুমি পালিয়ে যাও, তুমি তো পালাতে পারলে না, আর শোনো কখনো আমার পিছু পিছু এসো না। সে তখন বলে, আমি তো তোমার পিছু পিছু যাই না, বলে তুমি আমাকে ফলোও করো না, যদি নিজের সেফটি সিকিউরিটি চাও আমার থেকে দূরে থাকো, এটা একটা ভালো পরামর্শ, বলে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে কিছু মেয়ে কিমতাইয়ের কাছে আসতে চাইলে কিমতাই বলে, এই মেয়েদের হাতে কবে বাঁচবো। মেয়েটি ডিরেক্টলি এসে সলকে বলে যে তুমি কিমতাইয়ের পিছে যেও না, তোমার তাহলে কিন্তু ভালো হবে না। তখন সে মেয়েটিকে বলে, তুমি এত রুট কেন? মেয়েটি তাকে ধাক্কা দিলে, আর সেই মুহূর্তে ওই মেয়েটির আরও দুজন সহযোগী তার পাশে এসে দাঁড়ালে এক্ষুনি ভয় পেয়ে যায় সোল, ভাবে না নিজের সেফটি দেখতে হবে। আর সে তখন সোলকে বলে, তুমি মাথা নিচু করে দাঁড়াও আমাদের সামনে। সোল তখন মাথা নিচু করে না দাঁড়িয়ে ধপ করে সেখানেই বসে পড়ে তার জুতার ফিতা লাগাতে থাকলে মেয়েগুলো সেখান থেকে চলে যায়। সোল আর তার বান্ধবী যখন নাস্তা করছে তখন সোল তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি যদি কাউকে পছন্দ করি তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবো? বান্ধবী বিভিন্ন বুদ্ধি শিখে দেয়, বলে ফার্স্ট ইমপ্রেশন অনেক বড় ইমপ্রেশন। সে বলে সেটা খুবই খারাপ হয়েছে, বলে তাহলে সেকেন্ড ইমপ্রেশন ভালো হওয়া যায়। সে তখন মনে পড়ে সেটা তো আরও খারাপ হয়েছে, সিগারেট সহ সে ধরা পড়েছে। এরপরে তার বান্ধবী তাকে ফোন দেখিয়ে বলে, দেখো আমি এই ফোন করেছি, এই ফোনে কল দিবে। তখন তার বান্ধবী শিখে দেয় যে থার্ড অ্যাটেম্প হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, তাকে তুমি ফেসবুকে ফ্রেন্ড লিস্ট পাঠাইতে পারো। আর এরপরে তার বান্ধবীকে সে যখন আরও কিছু জিজ্ঞেস করে, বান্ধবী বলে, আচ্ছা বলো তো লোকটাকে কার কথা তুমি জিজ্ঞেস করছো? ও বুঝতে পেরেছি, কিমতাই, তুমি গতকালকে তো কিমতাইকে ইউজ করেছিলে। আচ্ছা কিমতাই কি জবাব দিয়েছে? সে কি তোমাকে ডিনাই করেছে? সে কি তোমাকে রিজেক্ট করেছে? আর এই জন্যই তুমি এরকম মন খারাপ করে ধরে রাখছো? তখন তো সোল মনে করার চেষ্টা করে গতকালকে কি হয়েছে, কারণ সে তো গতকালকে আসেনি। এখন ভাবেই যদি গতকালকের আগে এখানে আসতো তাহলে এই ঘটনা ঘটতো না, কারণ তার মনে পড়ে সে কিমতাইকে প্রপোজ করেছিল একটি লেটার দিয়ে আর গিফট দিয়ে। আর সেই মুহূর্তে কিমতাই সেই মেয়েগুলো আসলে সে তখন দৌড় মেরে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে। এই কথা মনে পড়ে সে খুবই এম্বারেস ফিল করে আর ভাবে কেন সে আগে আসলো না। বাসায় গিয়ে কিমতাইকে লেখা সেই লেটারটি বের করে সে পড়তে থাকে আর ভাবতে থাকে কি আবল তাবল লিখেছে আর কাঁদতে থাকে, ভাবে এগুলো সে কেন করে। সেই সময় তার ভাইয়ের সে আর একটা চিঠি পড়তে থাকলে সে ভাইয়ের হাত থেকে চিঠিটা কেড়ে নেয় আর ভাইকে সেখান থেকে যেতে বলে। এরপরে সে বান্ধবীর তৃতীয় ট্রিক্সটা অ্যাপ্লাই করতে থাকে এবং ফেসবুকে নক করার জন্য সঞ্জয়কে বসে। সঞ্জয়কে দেখানো হয় সে প্র্যাকটিস করছে বাসায় ফিরে এবং সেখানে সঞ্জয়ের হঠাৎ করে নোটিফিকেশন আসলে চেক করে যে কিমসল তাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। সে সাথে সাথে কিমসলের রিকোয়েস্টটি ডিনাই করে দেয় আর এটি দেখে কিমসল তো খুবই মন খারাপ করে। সে আবারও তাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলেও সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। কিমসল ভাবে ঠিক আছে আমি হাল ছাড়বো না, দেখি তুমি কবে অ্যাকসেপ্ট করো। পরদিন স্কুলে যাবার জন্য সে যখন বাস স্ট্যান্ডে পৌঁছায় একটি ডিজেবল মেয়েকে দেখে তার কাছ থেকে কিছু পড়ে যায়
সে তাকে হেল্প করতে যাবে, কিন্তু খেয়াল করে সঞ্জয় গিয়ে মেয়েটিকে তুলে দিয়ে রাস্তা থেকে মেয়েটিকে সেভ করে। তারপরে সঞ্জয়কে সে হাই বললেও সঞ্জয় কোনো জবাব না দিয়ে বাস আসলে বাসে উঠে পড়ে। সেও তখন তাড়াহুড়ো করে বাসে উঠে পড়ে। তারপরে পাশাপাশি দাঁড়িয়ে বলে, আচ্ছা আমি কি এই বাসে আগেও গিয়েছি, তুমি কি আমাকে দেখেছো? সঞ্জয় বলে যে আমি এই বাসে যাই না, আমি অনেক আর্লি মর্নিংয়ে যাই, কারণ আমার প্র্যাকটিস থাকে প্রত্যেক দিনই, সুতরাং আমি তোমাকে দেখিনি। আর এই সময় বাস নড়ে উঠলে সে পড়ে যেতে চাইলে সঞ্জয় তাকে আটকায়। এরপরে বাস স্টপে চলে আসলে সে বলে নামো। সঞ্জয় নেমে যায় আগে, কিন্তু সে নামতে পারে না। ছাতা পড়ে গেলে ছাতা তুলতে গিয়ে অনেকের পায়ের নিচে পড়ে সে যখন নামতে যাবে তখন বাসের দরজাটি বন্ধ হয়ে যায়। আর সঞ্জয় এই দৃশ্যটা দেখে বাসের পিছে পিছে দৌড়াতে থাকে। সঞ্জয়কে দৌড়ানো দেখে বাসের ভেতরের মেয়েরা তো অনেক চেয়ার আপ করে আর বলে সে তো খুবই হ্যান্ডসাম। এরপরে বাসের ড্রাইভারের কাছে সঞ্জয় গিয়ে রিকোয়েস্ট করলে বাস দাঁড়ালে তারপরে সে তো খুবই অবাক হয়ে যায় এবং সঞ্জয়কে বকাঝকা করতে থাকে সঞ্জয় যেন এরকম না দৌড়ায়, কারণ তার হেলথের খেয়াল রাখতে হবে, সে অ্যাথলেট নাকি। সঞ্জয় জানায় সে আসলে এই আমব্রেলার জন্য দৌড়িয়েছিল বলে আমব্রেলা নিয়ে নিলে সে বুঝাতে থাকে সে স্মোকিং করে না এবং বিশ্বাস করাতে থাকে, বলে দেখো আমার হাত শোঙায় দেখো, একটু বন্ধ করছে না স্মোকিং এর, বলে নাকের কাছে নিলে নাকের ভেতরে আঙ্গুল ঢুকে চলে যায়। এতে তো সেও অবাক হয়, সঞ্জয় অবাক হয়। এই দৃশ্য তার বন্ধু দেখে আরো অবাক হয়ে যায়। সঞ্জয় আস্তে করে তার হাত ধরে নাক থেকে বের করে বলে না তোমার হাত বন্ধ করছে না, বলে চলে যায়। আর সে তো তার হাতকেই মারতে থাকে, কেন তার হাত নাকের মধ্যে ঢুকতে গেল। আর তার বন্ধু তখন তাকে দেখে বলে এই মেয়েটার সাথে তোমার কি চলছে, বলে তো আঙ্গুল একবারে নাকে গেছে, 220 ভোল্ট এখন গায়ে তোমার জ্বলে যাচ্ছে না। সঞ্জয় তাকে থামতে বললে সে বলে আমি মেয়েটাকে চিনেছি, মেয়েটা তো আমার ব্যান্ডের টিমে আসে, কিমতাইকে তো মেয়েটা খুবই পছন্দ করে, সে তো তার সঙ্গে দেখা করতে আসে। সঞ্জয় এখানে খুবই রাগ করে সেখান থেকে চলে যায়। আর সে তো 2 আঙ্গুল দেখতে দেখতে স্কুলে প্রবেশ করে আর আঙ্গুলকে বকা দিতে থাকে। এরপরে ইমসল সেখানে একটি পোস্টার দেখে সুইমিং কম্পিটিশনে গাহাম স্কুলের। মনে পড়ে এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেছিল যে তার একটি কম্পিটিশনে পার্টিসিপেট করাটাই আসলে ক্যারিয়ার লাস্ট হয়ে গেছে সুইমিংয়ের। সেখানে অপারেশনের পরপরই সে পার্টিসিপেট করে এবং এতে তার অনেক বড় ক্ষতি হয়। এটি মনে পড়তে সে দৌড় লাগায় সঞ্জয়ের সঙ্গে দেখা করতে। সেই সময় সঞ্জয় কিন্তু প্র্যাকটিস রুমে ছিল। প্র্যাকটিস রুমে গিয়ে সে সঞ্জয়কে বলতে চায় সঞ্জয় পার্টিসিপেট করো না তুমি সুইমিংয়ে। সঞ্জয় বলে কেন? সে সঞ্জয়কে সব সত্যি কথা বলে, কিন্তু সাথে সাথে চারিদিকে সবকিছু থেমে যায়। সঞ্জয় তার কোনো কথা শুনতে পারে না। এতে তো আরো অবাক হয়ে যায় ইমসল। তারপরে বলতে থাকে, যখন বলতে পারে না তখন মোবাইলে মেসেজের মাধ্যমে লিখে থাকে জানানোর চেষ্টা করলে মোবাইলের মেসেজও সাদা হয়ে যায়। সে বুঝতে পারে যে মেসেজ বা বলে কোনো কিছু করেই হয়তোবা সে ফিউচারের কোনো সত্যি ঘটনা তাকে বলে বোঝাতে পারবে না। সঞ্জয় বলে তোমার মোবাইলে কোনো কিছুই লেখা নেই, ব্ল্যাঙ্ক, আমি কি দেখবো? সে তো এই ব্ল্যাঙ্ক মেসেজ দেখে আরো অবাক হয়ে যায়। এরপর ক্লাসরুমে বসে এই ঘটনাটি প্রমাণ করার জন্য বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হবে চিল্লায় জোরে জোরে বলে, কিন্তু সেটি আসলে কেউ শুনতে পায় না, সব সাদা কালো হয়ে যায়। রাতে বাসায় ফিরে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে তার সঞ্জয় সেই ইন্টারভিউয়ের কথা, যে সঞ্জয় বলেছিল তার অপারেশনের পরের সুইমিং কম্পিটিশনের কথা। নিশ্চয়ই এটি সেই সুইমিং কম্পিটিশন। সঞ্জয়কে দেখানো হয় সে যেন নিজের রেকর্ড নিজেই ভাঙছে। এবারে সে আরো কম সময়ের মধ্যে পার করতে পেরেছে সুইমিং করে। এটা তার কোচ তাকে জানায়, বলে তোমার কাঁধে কি কিছু হয়েছে? সে বলে না, কোনো কিছুই হয়নি। এদিকে তার রাইভাল একজন এসে বলে নিজের যত্ন নাও, তোমার তো কেবল সার্জারি হয়েছে। সে বলে কেন? তুমি কি ভয় পাচ্ছ যে তুমি মেডেল পাবে না আমি যদি জয়েন করি? তুমি নিজের চরকায় তেল দাও, বলে সঞ্জয় তার কাছ থেকে চলে যায়। সিন কাট করে আবার ইমসলকে দেখানো হয় সে একটি প্যাকেট হাতে করে উকি ঝুঁকি মারছে সঞ্জয় যেখানে প্র্যাকটিস করছে সেখানে। ইমসলকে দেখে বলে অসুবিধা নাই। সঞ্জয় বের হয়ে আসছে, কতগুলো ছেলেগুলো দেখতে থাকে যে সঞ্জয়ের সাথে সে কথা বলছে আর হাসতে থাকে। আর সে সঞ্জয়ের পিছু পিছু প্যাকেটটা হাতে নিয়ে দৌড়াতে থাকে আর নিষেধ করতে থাকে পার্টিসিপেট করতে। সঞ্জয় তখন বলে তুমি লজিক দেখাও, কেন পার্টিসিপেট করবো না? কিন্তু তার কাছে তো আসলে কোনো লজিক নেই, কারণ সে তো সত্যি কথা বলতে পারছে না। সঞ্জয় তখন একটি প্র্যাকটিস রুমে ঢুকলে সে আর সেই রুমে ঢুকতে পারে না। সকল ছেলে খালি গায়ে সেখানে প্র্যাকটিস করছে। আসলে সঞ্জয় তাকে এখানে এনেছেই পানিশ করার জন্য, বলে এখন কি তুমি এখানে আমার পিছে পিছে আসবে? এরপরে সিন কাট করে দেখানো হয় তার মা আর সঞ্জয়ের বাবা কথা বলছে সেই সিডিটি ফেরত নেওয়া নিয়ে। সঞ্জয় বাবা বলছে যে আমি এই ছবিটি অনেক আগে দেখেছি, আপনি ভুল করছেন, আমি এটি নেইনি। কিন্তু তার মা বলে কিন্তু আপনার সারনেমে কেউ একজন নিয়েছে, আর আপনি 15 পাউন্ডের ভয় পাচ্ছেন। লোকটি বলে আমি 15 পাউন্ডের ভয় পাইনি। সিন কাট করে আমাদের পুলিশ স্টেশনে দেখানো হয় কিমতাই কতগুলো ছেলের সঙ্গে মারামারি করে পুলিশ স্টেশনে আহত হয়ে বসে আছে। আর সেখানে হঠাৎ করে প্রবেশ করে তাদেরই সিনিয়র লেফটেন্যান্ট কিম থেকে পুলিশ অফিসার দাঁড়িয়ে যায়, বলে আপনি কেন এখানে এসেছেন লেফটেন্যান্ট কিম? এদিকে কিমতাই তার বাবাকে দেখেই বলে যেহেতু আমার লিগ্যাল গার্জিয়ান চলে এসেছে আমি চলে গেলাম। আর তার বাবা তাকে ডাকতে থাকলে তখন পুলিশ অফিসার বুঝতে পারে কিমতাই তার ছেলে হয়।
এরপরে এখান থেকে সিন কাট করে দেখানো হয় সঞ্জয় বাসায় ফিরছে আর বাবাকে ফোনে কল দিয়ে বলছে যে তার আজকের প্র্যাকটিসও খুব ভালো ছিল। হঠাৎ তার পথ আটকে দাঁড়ায় এক বৃদ্ধ মহিলা এবং তার কাছে টাকা চাইলে সে টাকা বের করে দেয় এবং তারপর মহিলা তাকে পিছ থেকে বলে যে সাবধানে থাকিস, তোর উপরে কিন্তু একটা আত্মা ভর করেছে, আগামী 3 দিন তুই পানিতে নামিস না, পানি থেকে দূরে থাকিস। সে তো খুবই অবাক হয়ে বলে আমি তো সুইমার, আমার তো কালকেই একটি কম্পিটিশান আছে। সে বলে না, কম্পিটিশান ভুলে যা, তোরকে বাঁচতে হবে। এরপরে সে চলে যেতে থাকলে তারপর তাকে আবারও ডেকে বলে ওই দেখ দূরে আত্মা, দেখতে পাচ্ছিস? সে তো বলে না, আমি কিছুই দেখতে পাচ্ছি না, তবে আপনার কথা আমি মনে রাখবো, গ্র্যান্ডমা বলে চলে যায়। এদিকে টাকাটি উড়ে কিমতাইয়ের হাতে আসলে সেই টাকাটি চাইতে চাইতে চলে আসে সোল কিমতাইয়ের কাছে। কিমতাইয়ের কাছে টাকাটি চাইলে সোলকে সে টাকাটি দিতে না চেয়ে বলে এখানে আগে তুমি বসো। আর সে কিমতাইকে দেখে বলে তুমি কোথায় মারামারি করে এসেছো, এখন কেন এত মারামারি করো বলো তো? এরপরে তার মনে পড়ে তার বান্ধবীর কথা। বান্ধবী বলেছিল তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে গাড়িতে যেতে যেতে। তখন সে আবারও তার পাশে বসে বলে দাঁড়াও তুমি এখানে। এরপরে বাসা থেকে মেডিসিন এনে তার হাতে মেডিসিন লাগাতে থাকে আর বলতে থাকে এভাবে যদি তুমি মারামারি করো তোমাকে তো স্কুল থেকে বের করে দেবে, তোমার কি ভয় নেই? আর ওকে বিভিন্নভাবে সাবধান করতে থাকে আর হাতে মেডিসিন লাগাতে থাকে। এরপরে বলে যে তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? তখন সোল বলে এটা তোমাকে কে বললো? বলে আমি তোমার চিঠি পড়েছি। বলে তার চিঠির ভাষাগুলো বলতে থাকলে সোল খুবই লজ্জা পেয়ে যায়। সোল কিমতাইকে বাবা মার গুরুত্ব বোঝায় এবং বলে তুমি সাবধানে থেকো, এতে বাবা মা কষ্ট পায়। কিন্তু কিমতাই জানায় সবার বাবা মা এক নয়। দাও টাকা দিতে না চাইলে টাকা উড়ে গিয়ে নর্দমায় পড়ে। তারপর সে টাকাটি মুছতে থাকলে কিমতাই বলে আমি তোমাকে টাকাটা চেঞ্জ করে দিচ্ছি, মন খারাপ করো না। কিন্তু সে হাঁটতে থাকে রাগ করে। কিমতাই তখন একটি টাকা বের করে তাকে দিতে চাইলে হঠাৎ সেখানে সঞ্জয় এসে উপস্থিত হলে সে আবার লুকিয়ে যায় কিমতাইয়ের পিছনে। সঞ্জয় এসে তো তাকে গ্র্যান্ডমা বলে ডাকতে থাকে আর তখনই কিমতাইও বুঝতে পারে পুরো ঘটনায় আর হাসতে থাকে। আর সঞ্জয় বলে তুমি আর কত কি করবে বলো তো, বের হয়ে আসো। তখন আর উপায়ন্তর না দেখে যেহেতু তার পরিচয় জেনেই গেছে কিমতাই বলে মনে হয় আর লুকে থেকে লাভ হবে না গ্র্যান্ডমা, বের হয়ে আসো। তখন সে বের হয়ে আসে সঞ্জয়কে কোনোভাবে বোঝাতে যাবে। তখন সঞ্জয়ের মনে পড়ে তার বন্ধু বলেছিল যে সে কিমতাই তার ক্রাশ এবং কিমতাইকে চকলেট দিতে সে গিয়েছিল। এতে আরও সে রেগে যায় এই কথা মনে পড়ার সাথে সাথে। আর তখন সে মাথার টুপিটি খুলে তার সামনে বলতে থাকে আমাকে বিশ্বাস করো, তোমার ক্ষতি হয়, প্লিজ পানিতে যেও না। সে তখন রাগ করে বাসার মধ্যে ঢুকে গেলে হঠাৎ করে খেয়াল করে সোল যে তারা যে বাসাটি ভাড়া দেবে সেই বাসাতেই ঢুকে গেছে সঞ্জয়। আর সাথে সাথে বাসায় ঢুকে মাকে জিজ্ঞেস করে মা নতুন ভাড়াটি এসেছে? তার মা বলে কবেই এসেছে, কেন এটা জিজ্ঞেস করছো, তুমি কি খেয়াল করনি? সে তো মাকে বলে আমি জানলাম না, কবে তো নতুন ভাড়াটি আসলো। এরপরে সঞ্জয়কে দেখানো হয় নিজ বেডরুমে শুয়ে শুয়ে সে সুইমিংয়ের কথা ভাবতে থাকে কানে গান শুনতে শুনতে। আর তখনই তার মনে হয় আবারও সোলের কথা। মনে হতেই সে তো চোখ খুলে ফেলে যে সোল তাকে নিষেধ করেছে পার্টিসিপেট করতে। লাফ দিয়ে উঠে বসে পড়ে আর সোলকে ঘরের মধ্যে দেখানো হয় বেচারা বসে বসে টেনশন করছে কিভাবে সঞ্জয়কে বোঝাবে যে সঞ্জয়ের ক্ষতি হতে পারে। সে তো সঞ্জয় তার কথা শুনেই না। এরপরে সে জানালা দিয়ে দেখে সঞ্জয় এত রাত্রে বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে? সঞ্জয়কে দেখানো হয় সে সুইমিং পুলে যেয়ে আবারও গোসল করছে এবং সাঁতার কাটছে। আর তার মনে পড়ে তার কথা যে তোমার কাঁধে ব্যথা অমুক তমুক। এই সময় তার রাইভালের কথাও মনে পড়ে, কাঁধের যত্ন নিয়েও। প্র্যাকটিস শেষে সুইমিং পুল থেকে উঠে পড়ে সে গোসল করতে যায়। গোসল করতে থাকে আর হঠাৎ অদ্ভুত অদ্ভুত শব্দ শুনে তার সেই গ্র্যান্ডমার কথা মনে পড়তে থাকে। আর মনে পড়তে থাকে যে তাকে নিষেধ করেছিল সোল যে প্লিজ যেও না, তোমার ক্ষতি হবে। এরপর সে হঠাৎ শব্দ শুনে ভাবে কিসের শব্দ এগুলা এবং গান গাইতে থাকে ভয়ে। আর সেখানে দেখানো হয় তার রাইভাল এবং আর একটা ছেলে বলছে ওর সুইমিং প্যান্ট চুরি করবো, তাহলে ও কনফিডেন্স হারিয়ে ফেলবে আর খেলতে পারবে না। প্যান্ট নিয়ে যাওয়ার সময় তার হাত ধরে ফেলে সোল, বলে এখনই প্যান্ট রেখে যাও। এই মুহূর্তে প্যান্ট নিয়ে কারাকারির এক পর্যায়ে সে সোলকে ধাক্কা দিয়ে চলে গেলে সোল নিচে পড়ে যায়। আর সেই সময় গোসল শেষ করে বের হতে থাকে সঞ্জয়কে বের হতে দেখে ভয়ে সে একটা ডিব্বায় লুকিয়ে পড়ে। আর সঞ্জয় তখন ড্রেস পরে দেখে কিসের শব্দ হলো কোথায়। তারপর টাওয়েল ফেলে দিল যখন ডিব্বাতে, তখন সেখানে একটা অদ্ভুত শব্দ হতেই সে দেখতে যায় আস্তে আস্তে সেখানে কি আছে। হঠাৎ হুড়মুড়িয়ে কেউ বের হতে থাকলে ডিব্বা থেকে ভয়ে সে পড়ে যায় আর দেখে সঞ্জয় যে একজন টাওয়েল পেঁচায় দৌড়ায় যাচ্ছে। সেও তখন পিছে পিছে দৌড়ায়, টাওয়েল টেনে ধরলে পিছন থেকে তখন একেবারে পেঁচায় দুইজন মিলে সুইমিং পুলে পড়ে যায়। দেখে সঞ্জয় যে আর কেউই নয় সোল। এরপর তো সে সোলের উপরে অনেক রাগারাগি করতে থাকে যে আবারও তুমি। আর তার হাতে সুইমিং প্যান্ট দেখে তো সে তাকে ভুলবো যে বলে তুমি আমার সুইমিং প্যান্ট চুরি করতে এসেছো, এভাবে তুমি আমাকে খেলা থেকে বাধা দিবে? তুমি কেন আমার পিছে লেগেছো বলো? আর কে বা তুমি? তোমার কথা আমি কেনই বা শুনবো? অনেক রাগারাগি করে সে সোলের সাথে। সোল তখন বোঝাতে চায় যে আসলে আমি যদি আমাকে সত্যি বলি বুঝাতে পারবো না, কিন্তু আমি না একটা ব্যাড ড্রিম দেখেছি যে তুমি খেলতে গেছো এবং তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন বলে তোমার এই ব্যাড ড্রিমের কারণে আমি আমার ড্রিমকে নষ্ট করে ফেলবো, এটি মনে করেছো? রাগ করে সে তখন সুইমিং পুল থেকে বের হয়ে চলে যায়।
আর সোল পুলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সিন কাট করে দেখানো হয় সঞ্জয়ের বাবা তাকে খাবার দিতে গিয়ে সঞ্জয় ঘরে নাই বলে কালকে কম্পিটিশন, আজকে এত রাতে ছেলেটি আসেনি। এরপর তার খাটের নিচে সেই ডিভিডি প্লেয়ারটি পেয়ে যায়। খাটের নিচ থেকে দেখে বেসিক ইনস্টিংক্ট, দেখে তো তার হাত থেকে ভয়ে ক্যাসেটটি পড়ে যায়। এরপরে সিন কাট করে দেখানো হয় সঞ্জয় বাসায় আসছে, আর তখন তার ফ্রেন্ড তাকে কল দিলে কল রিসিভ করলে বলে যে তোমার সাথে তোমার রাইভালের কোনো বাড়ামারি হয়নি তো? তোমার রাইভাল তার একজন সহযোগীকে নিয়ে তোমার সুইমিং পার্টি চুরি করতে গিয়েছে। আমার মনে হয় তোমাদের কোনো কিছু ঝামেলা হয়নি, ঠিক না? সবকিছু মিটে গেছে। এবার সঞ্জয়ের কাছে পুরো ঘটনাটি ক্লিয়ার হয়ে যায়। সে তখন তাকাতে থাকে যে ফিরেছে কিনা সোল, কিন্তু সোল ফিরেনি এটা সে বুঝতে পারে, কারণ ছাতাও রয়ে গেছে। সোলকে দেখানো হয় বাসায় ফেরার পথে সে শুধু ভাবছে কিভাবে সে সঞ্জয়কে বাঁচাবে। সঞ্জয় তো তাকে বিশ্বাসই করছে না, মেনেই নিতে চাচ্ছে না যে তার ক্ষতি হতে পারে। এভাবে ভাবতে ভাবতে সে রাস্তার একেবারে এক প্রান্তে আসে। এখন তাকে রাস্তা পার হতে হবে, এত গাড়ি যাচ্ছে, সে তো খুব ভয় পেয়ে যায়। এরপর সে কাউন্ট করতে থাকে 1 2 3, তারপর দেখে রাস্তায় কোনো গাড়ি নেই। এরপর সে পার হতে থাকে। যখন পার হতে যাবে মাঝ রাস্তায় একটা গাড়ি আসতে তার মনে পড়ে তার অ্যাক্সিডেন্টের দিনের কথা, যখন সেই স্কুল ড্রেসে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তখন দৌড়িয়ে আসছিল তার দিকে সঞ্জয় এবং তাকে ইমসল ইমসল বলে ডাকছিল। এরপরে হঠাৎ করে কে যেন তার হাত ধরে একেবারে টেনে নিয়ে চলে যায়। তারপরে সে খেয়াল করে যে কেউই না, তার সঞ্জয় তার হাত ধরে তাকে টেনে নিয়েছে। বলছে তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, তুমি তো অ্যাক্সিডেন্ট করতে। সে কোনো কথা বলতে পারে না সঞ্জয়কে। সঞ্জয় তাকে জিজ্ঞেস করতে সে জ্ঞান হারিয়ে সঞ্জয়ের বুকে পড়ে যায়। আর সঞ্জয় তাকে বুকে জড়িয়ে নিয়ে ভাবতে পারে তার এটি কী হচ্ছে, এমন কেন হচ্ছে এই মেয়েটির জন্য। মনে পড়ে তার কয়েকদিন আগে একটি বক্স এসেছিল, কিন্তু বক্স খুলে দেখে এটা আসলে ওই মেয়েদের অ্যাড্রেসের। সে বক্সটি মেয়েদের গেটে দিতে যাবে, একটি সুন্দর মেয়ে হেঁটে এসে তার মাথায় ছাতা ধরে বলে এই বক্সটি আমার, আমি এই বাসায় থাকি, আমার নাম ইমসল, তুমি কে? তুমি আমাকে এই বক্সটি দিতে এসেছো, এই ছাতাটা নাও। বলে সে তার হাতে ছাতাটা দিয়েছিল। এমন ফ্যামিলিয়ার মেয়েটি আর এত সুন্দর মেয়েটিকে সেদিন থেকে দেখার পর তার অদ্ভুত লেগেছে। আর সেদিন মেয়েটি তার হাতে 2টো চকলেট দিয়ে চলে গিয়েছিল। এরপর সে ওই বক্স থেকে ছাতা নেয় আর ইউজ করে। ছাতা ফেরত দিতে এসে দেখে মেয়েটি ঘুমাচ্ছে সেই দোকানে বসে। তাকে দেখতে এত কিউট লাগছে, সেই দোকানে ঢুকে তার ঘুমন্ত মুখটি দেখতে থাকে। হঠাৎ করে সে যখন ঘুমে টলে পড়ে যায়, সে হাত দিয়ে ব্যাকআপ দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। তার হাত পা লেগে যায়, ঘেমে অস্থির হয়ে যায়, হাত সরাতে পারে না। হঠাৎ করে বাইরের দরজায় শব্দ হলেই মেয়েটির ঘুম ভেঙে উঠে গেলেই সে হাতটি তাড়াতাড়ি টেনে নেয়। এরপরে মেয়েটি ছেলেটিকে দেখে কিছুই বুঝতে পারে না, ছেলেটি এত ঘেমে গেছে কেন, অদ্ভুত করে তাকাচ্ছে কেন। তখন আসলে সঞ্জয় তাড়াহুড়া করে সেই ক্যাসেটটি তার হাতে দিয়ে বলে এটি ইস্যু করে দাও, এবং তার বাবার নামে সেটিকে ইস্যু করতে বলে তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে চলে যায়। আর এটি সেই সিডি প্লেয়ার বেসিক ইনস্টিংক্ট। সঞ্জয় তখন সেই দিনের কথা ভাবতে থাকে, কিভাবে এসে সোল তাকে জড়িয়ে ধরেছিল সুইমিং পুলে, বলেছিল আই লাভ ইউ। আর মনে পড়ে কিভাবে সে তার ফেসবুকের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, তার সাথে চ্যাট করছিল। এবং যখন তার বাবা সেখানে চলে আসে, তে বাবার উপরেও রাগারাগি করেছে, বলে তুমি নক করে কেন আসো না। এই প্রথম সে বাবার সাথে এরকম ব্যবহার করেছে। এই মেয়েটি তার সারা দুনিয়ায় উলট পালট করে দিয়েছে। পরদিন সকালে সঞ্জয় দাঁড়িয়ে থাকে বাসার গেটে সোলের জন্য, স্কুলে একসঙ্গে যাবে তাই। সোল বের হয়ে আস্তে আস্তে ছাতা নিয়ে হাঁটতে থাকে, পিছনে তাকায় না। আর পুরো পথ তার পিছনে অনুসরণ করে হাঁটতে থাকে সঞ্জয়। সঞ্জয় গিয়ে তার পিছনে দাঁড়ায়, তবুও সে টের পায় না। নিজের মনে বলতে থাকে সঞ্জয় তো আমার ফ্রেন্ড রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করেনি, সে কিছুতেই আমার ফ্রেন্ড হতে চায় না। সঞ্জয় পিছন থেকে কথাগুলো শুনে আর হাসতে থাকে। খেয়াল করে তার ব্যাগের চেনটি খোলা আছে, তখন সে আস্তে আস্তে করে ব্যাগের চেনটি লাগিয়ে দেয়। সোল শুধু মাথা ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতে থাকে সঞ্জয়কে। সঞ্জয়ও তার মতো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, সোল টেরই পায় না সঞ্জয় তার পিছে। এরপরে সিন আবারও সেই রাতে জড়িয়ে ধরা অবস্থায় দেখানো হয়, যেটা এতক্ষণ সঞ্জয় ভাবছিল যে কি হচ্ছে তার সাথে। এরপর আমাদের সিন কাট করে একবারে প্রেজেন্টে নিয়ে আসা হয় 2023 সালে সঞ্জয় সেই ফ্ল্যাটে যেখানে সে আত্মহত্যা করেছে। সেখানে তার মানি ব্যাগ, চকলেটে সেই বোতল, আর আমরা একটা ছবি দেখতে পাই। ছবিটা সঞ্জয় আর সোলের, অর্থাৎ তারা পূর্ব পরিচিত ছিল, এটাই বোঝানো হয়। পর্ব 2 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 3-এর শুরুতেই আমরা দেখি সঞ্জয় ইমসলকে জিজ্ঞাসা করে তোমার কি এর আগে কোনো কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন ইমসল বলে যে তার 15 বছর আগে একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু তার সেই কার অ্যাক্সিডেন্টের তেমন কিছুই মনে নেই। পরে সঞ্জয় ইমসলকে বলে যে ইমসল তার স্বপ্নে যাই দেখেছে সঞ্জয় তার একেবারে উল্টা হওয়ার চেষ্টা করবে। সিন কাট হয়ে আমরা কম্পিটিশনে চলে আসি এবং সবাই সঞ্জয়ের জন্য খুব চেয়ার করছিল। পরে সেখানে ইমসল চলে আসে এবং সঞ্জয় আর ইমসল একজন আরেকজনের দিকে তাকায়। পরে কম্পিটিশন স্টার্ট হয় এবং সঞ্জয় প্রথমের দিকে সেকেন্ড এবং থার্ড পজিশনে ছিল। এদিকে ইমসলের মনে পড়ে যে সে ফিউচারে একটি ইন্টারভিউ দেখেছিল সঞ্জয়, যেখানে সঞ্জয় বলেছিল যে সে একটি কম্পিটিশনে পার্টিসিপেট নিয়েছিল এবং সেই কম্পিটিশনে জেতার পরে তার শোল্ডার ব্যথা করা শুরু করেছিল এবং এর জন্য সে আর সুইমিং করতে পারেনি।
আর এই কথা ভেবে সোল খুবই চিন্তিত ছিল। দিকে আমরা দেখি সুইমিং এর লাস্ট ল্যাপ চলছিল এবং সঞ্জয় সেখানে সবার আগে ছিল এবং সে সেখানে কম্পিটিশন জিতে যায় এবং এই ব্যাপারে ইমসল খুবই খুশি হয়ে যায়। সোল তখন সঞ্জয়ের আরো কাছে যাওয়ার চেষ্টা করে আর আমরা এই ফ্ল্যাশব্যাকে চলে যাই যে কালকে রাত্রে সঞ্জয় সোল তার বাসায় যাওয়ার পর তাকে কিছু ফ্লাইং কিস দিচ্ছিল। পরে সেখানে সঞ্জয়ের বন্ধু চলে আসে আর সে খুবই অবাক হয়ে গিয়েছিল। তো সঞ্জয় তাকেও কিছু ফ্লাইং কিস দেয় আর এই দেখে সঞ্জয়ের বন্ধু আরো অবাক হয়ে যায়। পরে সঞ্জয়ের বন্ধু যখন তার বাসায় যায়, সঞ্জয় তার বন্ধুকে সবকিছুই বলে দেয় আর তার বন্ধু তাকে বলে যে সে কি ইমসলকে এই ব্যাপারে জানাবে কিনা। তখন সঞ্জয় বলে যে সে কালকে কম্পিটিশন জেতার পর ইমসলকে জানাবে। আর তখন তার বন্ধু বলে যে জানাবে তো ঠিকই, কিন্তু সে যেন টাইমিং মাথায় রাখে, কারণ এই ব্যাপার নিয়ে টাইমিংই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা কম্পিটিশনের পরে চলে আসি যেখানে ইমসল সঞ্জয়কে কংগ্রেচুলেশন জানাচ্ছিল কম্পিটিশন জেতার জন্য, কিন্তু সঞ্জয় তার কোনো উত্তর দিচ্ছিল না। তো সোল তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন সঞ্জয় একটু রেগে যায় আর বলে যে তার খিদা লেগেছে, সে খাবারের জায়গা খুঁজছে। আর তখন সোল দূরে একটি রেস্টুরেন্ট দেখে আর বলে যে তারা সেখানে খেতে যায়, কিন্তু সঞ্জয় তাকে তাদের পাশের রেস্টুরেন্টেই নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সোল তো সেখান থেকে অলরেডি চলে গিয়েছিল। তারা সোলের বলা রেস্টুরেন্টে যায় এবং সোল সঞ্জয়কে জিজ্ঞাসা করে যে তার খুবই গরম খাবার পছন্দ, তাই না? তখন সঞ্জয় খুবই অবাক হয়ে যায়, কারণ এই জিনিস সোলকে তো সে এর আগে কখনোই বলেনি। এরপর তারা দুজন খাওয়া শুরু করে এবং খাওয়ার মধ্যে সোল বলতে থাকে যে সে খুবই সাকসেসফুল একজন ফ্যান, কারণ সে কখনো ভাবতেই পারেনি যে সে সঞ্জয়ের সঙ্গে খাবে। সঞ্জয় খুবই অবাক হয়ে যায় আর সোল বলতে থাকে যে সে তো তার সুইমিং এর অনেক বড় ফ্যান না, এর জন্যই সে খুবই সাকসেসফুল মনে করে নিজেকে। তখন সঞ্জয় তাকে জিজ্ঞাসা করে যে সে কি থেসাং এর ফ্যান বা তাকে কি পছন্দ করে। আর তখন সোল বলে যে না, সে তার ফ্যান না বা পছন্দও করে না, সেটা তো অনেক আগের কথা ছিল। যা শুনে সঞ্জয় খুবই খুশি হয়ে যায়। খেয়ে দিয়ে তারা দুজন হাঁটছিল এবং এর মধ্যে সঞ্জয় ভাবতে থাকে তার বন্ধুর কথা এবং ভাবে কি এখনই কি পারফেক্ট টাইমিং নাকি। তখন সোল তার সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু সোলকে সে থামায় আর বলে যে সে তাকে কিছু বলতে চায় আর সে তাকে বলতেই যাবে যে সে সোলকে পছন্দ করে, কিন্তু তার আগে সোল তার কাছে 50 পয়সা চায়। তখন সঞ্জয় তাকে পয়সা দেয় আর জিজ্ঞাসা করে যে তার কেন লাগবে। আর সোল একটি ফটো বুথ দেখায় আর বলে যে সে তার সঙ্গে ছবি তুলতে চায়। তখন সঞ্জয় প্রথমে মানা করে, কিন্তু সোল বারবার রিকোয়েস্ট করাতে সে শেষে রাজি হয়ে যায় আর তখন সে নিজেই আগে ফটো বুথের দিকে দৌড়াতে থাকে। পরে সোল সঞ্জয়ের সঙ্গে ছবি তোলার প্রিপারেশন নেয় আর সঞ্জয়কে সে ক্যামেরার দিকে তাকাতে বলে, কিন্তু সঞ্জয় প্রথমে জানতো না ক্যামেরা কোন দিকে, তো ছবিটা তেমন ভালো আসে না। পরে সোল তাকে দেখিয়ে দেয় ক্যামেরা কোন জায়গায় এবং তাকে হাসতে বলে, কিন্তু সে ভালোভাবে হাসতেও পারছিল না, তাই সেই ছবিটাও ভালো আসে না। আর সোল ভাবতে থাকে যে এ তো মডেল ছিল, এরকম কেন হয়ে গেল। তখন সোল তাকে একটি হার্ট করতে বলে আর সঞ্জয় বলে যে সে কিউট অ্যাক্ট করতে পারবে না। আর সোল তাকে বারবার অ্যাক্ট করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সঞ্জয় করে না। তো সোল নিজে কিউট ভাবে একটি পোজ দেয় আর সঞ্জয় তখনই নিজেও একটি হার্ট করে আর এটা দেখে সোলি খুবই অবাক হয়ে যায়। তখন সঞ্জয় আবার সোলকে বলার চেষ্টা করে যে সে তাকে পছন্দ করে, কিন্তু তাদের ছবি তখন তোলা হয়ে গিয়েছিল আর সেটা শব্দে তার কথা আর সোল শুনতে পারে না। পরে আমরা দেখি সঞ্জয়ের বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে সে সোলকে বলেছে কিনা, কিন্তু সঞ্জয় এখনও তো সোলকে বলতে পারেনি। সে বাসের আশপাশে দেখে আর ভাবে যে এখনই সে বলতে পারবে, কিন্তু সে সোলকে আবার বলতে চায়, কিন্তু সোল তাকে একটা কথাও বলতে নিষেধ করে। আর আমরা বুঝতে পারি যে সোলের ওয়াশরুম লেগেছিল। তো পরে সঞ্জয় সেটা বুঝতে পারে আর সে নিজেই বাসের ড্রাইভারকে বাস থামাতে বলে আর বলে যে তার ওয়াশরুম লেগেছে। তারা বাস থেকে নামে আর সঞ্জয় সোলকে একটি লাইট দিয়ে বলে যে সে সাইডে যে ওয়াশরুম করতে পারবে, সে তাকাবে না। পরে সোল খুবই এম্বারেসড ফিল করে আর সেই লাইটটা নিয়ে ওদিকে চলে যায়। সিন কাট হয়ে আমরা সঞ্জয় আর ইমসলকে তাদের বাসার সামনে দেখতে পাই এবং ইমসল সঞ্জয়ের সঙ্গে এমনিতেই গল্প করছিল। তখন বরফ পড়ছিল আর সোল খুবই অবাক হয়ে গিয়েছিল, কারণ এখন তো সামার ছিল। তখন সঞ্জয় ইমসলকে বলে যে সে চায় না ইমসল তার ফ্যান থাকুক। তখন ইমসল খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে তাহলে সে কি করবে, তাকে তো সঞ্জয়ের সঙ্গেই থাকা লাগবে। তখন সঞ্জয় বলতে চায় যে সে তাকে পছন্দ করে, কিন্তু তার আগেই ইমসল তাকে বলে দেয় যে তাহলে আমরা এখন বন্ধু হয়ে থাকি। আর সঞ্জয় আর বলতে পারে না যে সে তাকে পছন্দ করে আর সে উপরে তাকায় আর আমরা দেখি যে সঞ্জয়ের ফ্রেন্ড আসলে এই বরফের এফেক্টটা করাচ্ছিল। পরে তারা যখন সঞ্জয়ের রুমে আসে, সঞ্জয়ের ফ্রেন্ড তাকে মিমিক করতে থাকে আর এতে সঞ্জয় খুবই রেগে যায় আর তাকে বালিশ দিয়ে মারতে থাকে এবং তার নাম চিল্লাতে থাকে, যার থেকে আমরা তার নাম জানতে পারি ইনহিও। পরে তার ফ্রেন্ড তাকে বলে যে
সোল তাকে এখনো রিজেক্ট করেনি, কারণ সে তো সোলকে কিছু বলেইনি। আর এই কথা শুনে সঞ্জয় একটু খুশি হয় আর সে বেডে শুয়ে রিল্যাক্স করতে থাকে। এরপর আমরা সঞ্জয়কে সুইমিং পুলে দেখতে পাই এবং সে সুইমিং প্র্যাকটিস করছিল। সে পুলে কিছুক্ষণ সাঁতার কেটেছে, পুলের মধ্যে আর সাঁতার কাটতে পারছিল না আর তার কাঁধ অনেক ব্যথা করছিল। পরে আমরা ইমসলকে দেখতে পাই এবং সে সুইমিং পুলে তাকিয়েছিল, কিন্তু সে সেখানে সঞ্জয়কে দেখতে পায় না। তার পাশে তখন থেকে সাং চলে আসে এবং তাকে টিজ করতে থাকে। তো ইমসল সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে সঞ্জয়ের একটি ফ্রেন্ডকে দেখতে পায় এবং তার ফ্রেন্ড সোলকে বলে যে সঞ্জয় হসপিটালে গিয়েছিল। এরপর আমরা সঞ্জয়কে এবং তার কোচকে হসপিটালে দেখতে পাই এবং ডক্টর তাদেরকে বলছিল যে সঞ্জয়ের কয়েক বছর সুইমিং থেকে ব্রেক নেওয়া উচিত, কারণ তার শোল্ডারের অবস্থা খুবই খারাপ। এরপর আমরা সোলকে দেখতে পাই যে সঞ্জয়ের বাসার সামনে ছিল। সে যখন নক করে কেউ দরজা খুলে না, তো সে সাইড দিয়ে উঠে দেখতে চায় আর সে দেখে যে সঞ্জয়ের বাবার রেস্টুরেন্টের কিছু প্যাকেজ সেখানে ছিল। এদিকে আমরা সঞ্জয়কে দেখি যে তার বাবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল এবং সে রেস্টুরেন্টে ঢুকে দেখে যে সেখানে অনেকজন তার জন্য ওয়েট করছিল। তার বাবা অনেক গেস্টকে ইনভাইট করেছিল তার প্রশংসা করার জন্য এবং তার মেডেল পাওয়া সেলিব্রেট করার জন্য। সবাইকে খেতে বসিয়ে সঞ্জয়ের কাছে তার বাবা আসে এবং তাকে বলে যে সে অস্ট্রেলিয়াতে তার সুইমিং ক্লাসেস বুক করে দিয়েছে। তখন সঞ্জয় তার বাবাকে এই ক্লাসেসগুলো ক্যান্সেল করতে বলে। তার বাবা তাকে জিজ্ঞেস করে কেন, কি হয়েছে, আর সঞ্জয় বলে যে সে আর সুইমিং করতে চায় না। এদিকে আমরা ইমসলকে দেখি এবং সে রেস্টুরেন্টের সামনে চলে এসেছিল এবং তখনই সঞ্জয় এবং তার বাবা রেস্টুরেন্টের থেকে বাইরে বের হয়ে আসে। তার বাবা তাকে জিজ্ঞেস করে যে সে সুইমিং কেন কুইট করতে যাবে। তখন সঞ্জয় বলছে যে সে আর সুইমিং পছন্দ করে না এবং সে আর সুইমিং করতে চায় না। তার বাবা তার উপর খুবই রেগে যায় আর বলে যে সে সুইমিং না করলে সে কি করবে। তখন সঞ্জয় বলে যে সে না হলে তার বাবার রেস্টুরেন্টেই কাজ করবে, আর এতে তার বাবা আরো রেগে যায় এবং তাকে চড় মারে। আর তখন সঞ্জয় আর কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় সে সোলকে দেখতে পায় এবং সে সোলকেও কিছু বলে না এবং তাকে ইগনোর করে চলে যায়। এরপর আমরা দেখি সঞ্জয় তার সুইমিং এর লকার থেকে সবকিছু বের করে নিচ্ছিল এবং সে খুবই রেগেছিল এবং তার একটুও ভালো লাগছিল না যে সে আর সুইমিং করতে পারবে না, আর এই ব্যাপার নিয়ে তার খুবই খারাপ লাগছিল। এরপর আমরা সোলকে তার রুমে দেখতে পাই এবং সে তার টেবিলে বসে এবং তার ক্যালেন্ডার নিয়ে যেই ডেটে তার অ্যাক্সিডেন্ট হবে সেই ডেটে মার্ক করে রাখতে চাচ্ছিল, কিন্তু সে যতবারই লিখছিল ততবারই সেই মার্ক ইরেজ হয়ে যাচ্ছিল। আর এটা দেখে সে খুবই রাগ করছিল আর সে ভাবছিল যে এখন তো সে ফিউচারও চেঞ্জ করতে পারছিল না, এখন সে কি করবে, সে কি সঞ্জয়কে বাঁচাতে পারবে। পরে আমরা দেখি সঞ্জয়ের বাবা তার কোচের কাছ থেকে কেবলই তার শোল্ডারের ব্যাপারে জানতে পারলো। এরপর আমরা সোলকে দেখতে পাই যে সঞ্জয়কে খুঁজছিল এবং সেখানে ইনহিওক আসে আর সোলকে বলে যে সঞ্জয় তার বাসায় আছে। তখন সোল ইনহিওকের দিকে তাকায় আর তাকে বলে যে সে যেন তার ফ্রেন্ডের খুব ভালো করে খেয়াল রাখে। তখন ইনহিওক তাকে বলে যে সে যেন খুব ভালো করে পিছনে তাকায়, আর সে পিছনে তাকায় আর তার মাথায় একটি বল এসে লাগে। আর কয়েকজন ছেলে তার কাছে আসে আর জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। তখন সোল মনে করে যে তার এই ব্যাপারটি চেনা চেনা লাগছে, আর আমরা দেখি যে তার এই দিনই এরকম কিছু একটা ঘটাচ্ছিল যে একটি বল তার মুখে এসে লেগেছিল এবং সেই ছেলেরাই তার কাছে এসে জিজ্ঞাসা করেছিল যে সে ঠিক আছে কিনা। আর তখন আমরা দেখি যে সেই দিনই তার বাসায় আগুন লেগে গিয়েছিল আর তার মায়ের হাত পুড়ে গিয়েছিল। তো সোল সেখান থেকে উঠে যায় এবং দৌড় মারে। আর আমরা দেখি যে তার ভাই তার বাসায় রান্না করছিল আর তখনই তার মা তাকে কল করে আর বাথরুম ক্লিন করতে বলে। এদিকে সোল তার মা এবং ভাইকে ফোন করে, কিন্তু কেউই তার ফোন ধরছিল না। এদিকে সোলের ভাই ইনগুং একটা চুলা বন্ধ করে, কিন্তু আরেকটা চুলা চালু রেখে সে ওয়াশরুম ক্লিন করতে যায়। এদিকে ইমসল এখনো কাউকে কল করে পাচ্ছিল না আর তার সামনে থেসাং চলে আসে আর ইমসল তার কাছে একটি লিফট চায়। তখন থেসাং তাকে বলে যে না, সে তাকে লিফট দিবে না, আর ইমসল বারবার রিকোয়েস্ট করে, তো সে শেষে তাকে তার বাইকে করে নিয়ে যায়। সেটা একটি মেয়ে দেখে ফেলে এবং সে খুব জেলাস ফিল করতে থাকে। তখন সোলের বাসায় তার ফ্রেন্ড হিয়ঞ্জু চলে আসে এবং সে তার ভাইকে দেখে খুবই বিরক্ত হয়ে যায় এবং তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। এই ঝগড়ার মধ্যে তারা দেখতেও পায় না যে পাতিলে আগুন ধরে যাচ্ছিল আর তারা নিজেদের মতো ঝগড়া করেই যাচ্ছিল। এদিকে সেখানে সোল এবং থেসাং চলে আসে এবং তারা জানলা থেকে ধোঁয়া দেখতে পায়।
এদিকে হিয়ঞ্জু আর ইমগুম এখনো মারামারি করেই যাচ্ছিল, আর তখনই হিয়ঞ্জু দেখতে পায় যে বাসায় আগুন ধরে গিয়েছে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে ইমগুম তাকে তার ঘাড়ে তুলে নেয় আর সেখান থেকে নিয়ে যেতে চায়, আর তখনই সেখানে সোল এবং থেসাং চলে আসে আর তারা আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যায়। তখন তারা একটি ফায়ার এক্সটিংগুইশার নেয় এবং আগুনটা নিভিয়ে দেয়। এদিকে আমরা দেখি হিয়ঞ্জুকে নিয়ে ইমগুম ছাদে চলে এসেছিল এবং তাকে এসে মাউথ টু মাউথ দিতে গিয়েছিল। তখনই হিয়ঞ্জুর জ্ঞান ফিরে আসে আর সে ইমগুমকে জোরে একটি ঘুষি মারে, আর পরে আমরা দেখি যে ইমগুমের দাঁত ভেঙে গিয়েছিল। এদিকে আমরা দেখি ইমসল আর থেসাং আগুন নিভিয়ে দেয়, আর তখনই সেখানে ইমসলের মা চলে আসে আর জিজ্ঞাসা করে যে বাসায় কি আগুন ধরে গিয়েছিল নাকি। তখন সোল দেখে যে তার মায়ের হাতে পুড়ে যায়নি, আর সে ভাবতে থাকে যে তার মানে সে ফিউচার একটু হলেও চেঞ্জ করতে পেরেছে, আর সেই ব্যাপারে খুবই খুশি হয়। পরে সে থেসাংকে তাকে লিভ দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ জানায়। এদিকে আমরা সঞ্জয়কে দেখতে পাই যে ইনহিউকের বাসায় ছিল এবং তার বাবা তার কাছে আসে এবং তার সঙ্গে কথা বলতে চায়। পরে আমরা তাদেরকে একটি বারে দেখতে পাই এবং সঞ্জয়ের বাবা তাকে বলে যে সে তাকে এই ব্যাপারে কিছু বলেনি কেন। সঞ্জয় তখন কাঁদতে থাকে আর তার বাবাকে সরি বলে। তখন তার বাবা তাকে বলে যে সে কেন সরি বলছে, আর তার গালে হাত দেয় আর জিজ্ঞাসা করে তার গালে লেগেছিল কিনা। আর তখন সঞ্জয় বলে যে না, তার বাবা তো অনেক উইক হয়ে গিয়েছে, সে তো কিছুই বুঝতে পারেনি। আর এই শুনে তার বাবা একটু হাসতে শুরু করে, কারণ সে এই সময়ও মজা করছিল। সিন কাট হয়ে আমরা সঞ্জয় এবং তার বাবাকে হসপিটালে দেখতে পাই এবং ডক্টর তাদেরকে বলে যে সঞ্জয় কখনোই আর সুইমার হতে পারবে না, কারণ তার শোল্ডারের অবস্থা এখন অনেক খারাপ। আর আমরা দেখি তাদের কথা বাইরে থেকে সোল শুনছিল। আর পরে আমরা দেখি যে সঞ্জয় বাইরে বের হয়ে আসে আর সে দেখে যে সোল একটি ওয়েটিং রুমে বসে কাঁদছিল, আর সে তার পিছনে একটু বসে আর ভাবতে থাকে যে সে তো আর সুইমিং করতে পারবে না, তো সোল তার থেকেও কেন বেশি কাঁদছে। কাটায় আমরা দেখি সোল সঞ্জয়ের বাবার কাছে আসে এবং সে তাকে এক পট চিকেন দেয় এবং সঞ্জয়ের বাবা এই দেখে খুবই খুশি হয়ে যায় এবং সে সোলকে ওমাজি নামের একটি ড্রিঙ্ক দেয় আর বলে যে এটা খেলে সে খুবই রিফ্রেশ ফিল করবে। আর পরে আমরা দেখি সোলের সেই ড্রিঙ্ক খুবই পছন্দ হয়েছিল এবং সে সেই ড্রিঙ্কটি পুরাই খালি করে দিয়েছিল। আর তখন তার একটু অদ্ভুত ফিল হচ্ছিল আর খুব গরম লাগছিল, তো সে জানালা খুলে দেয় এবং খুলে সে সেখানে সঞ্জয়কে বাইরে বের হতে দেখতে পায়। এরপর আমরা দেখি সঞ্জয় সুইমিং পুলে ছিল এবং সে যে সাঁতার কাটতে পারছিল না এই নিয়ে সে এখন একটু মন খারাপ করেছিল। পরে আমরা দেখি সেখানকার কিছু চেয়ার পড়ে যায় আর সঞ্জয় সেই চেয়ারগুলোর কাছে যায়, আর আমরা দেখি যে সেখানে ইমসল লুকিয়েছিল আর ইমসল সেখান থেকে বের হয়ে আসে, আর আমরা বুঝতে পারি যে ইমসল ড্রাঙ্ক ছিল। আর সঞ্জয় তাকে জিজ্ঞাসা করে যে সে কি খেয়েছে, সে এত ড্রাঙ্ক কেন। আর ইমসল বলে সে বেশি কিছুই তো খায়নি, সে খালি তার বাবার দেওয়ার ওমাজি খেয়েছে। সঞ্জয় বলে যে সে তার বাবার দেওয়া ওমাজি কেন খেতে গিয়েছে, তার বাবা তো ওমাজিতে অনেক অ্যালকোহল দেয়। আর তখন সোল আবার পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু সঞ্জয় তাকে ধরে ফেলে আর সে তাকে এনে বসায় আর তার পাশে বসে। তখন সোল তাকে বলে যে সে কি তার সঙ্গে গান শুনতে চায় কিনা, আর হেডফোনস বের করে দেয়। তখন সঞ্জয় তার কানে একটি ইয়ারফোন লাগায় এবং সোলকে আরেকটি দেয়, আর সোল তার সঙ্গে গান শুনতে থাকে এবং গান শুনতে শুনতে তার ঘুম আসতে থাকে। সঞ্জয় তার মাথা নিয়ে তার ঘাড়ে শোয়ে দেয়, আর তখন সে তাদের হেডফোন খুলতেই যাচ্ছিল, তখন সোল তাকে জড়িয়ে ধরতে চায় আর সঞ্জয় একটু আনকমফোর্টেবল ফিল হয়, তো সে উঠে দাঁড়ায়। আর সোলের তখন ঘুম একটুখানি ভেঙে যায় আর সে ভাবতে থাকে যে সে এখন তার প্রেজেন্ট লাইফেই ছিল। সঞ্জয়ের কাছে যায় আর তখন সে তার ইয়ারফোনের কেসের উপরে পা দেয় আর তার সঙ্গে কথা বলতে থাকে আর অদ্ভুত অদ্ভুত কথা বলে, আর তার এমন কথা বলে যে সে সঞ্জয়কে এখন আইডল হিসেবেই নিচ্ছে। আর তখন সে পড়ে যেতে চায় আর সঞ্জয় আবার তাকে ধরে, আর তখন সঞ্জয় তাকে বলে যে সে তাকে পছন্দ করে, আর সোল তার গাল ধরে আর তাকে বলতে থাকে যে সেও তাকে অনেক পছন্দ করে, তো সঞ্জয় তাকে কিস করে। পরে আমরা সিন কাট হয়ে দেখি সোল বাসে স্কুলে যাচ্ছিল এবং তার একটু কিছু মনে ছিল না যে কাল রাত্রে কি হয়েছিল। তার এতটুকুই মনে ছিল যে সে সঞ্জয়ের সঙ্গে গান শুনছিল, তারপর থেকে তার কিছুই মনে ছিল না। সে বাস থেকে নামছিল আর সে গান শুনছিল, আর তখন সে বুঝতে পারে যে কালকে রাত্রে সব কথা রেকর্ডিং হয়েছিল। পরে আমরা থেসাংকে দেখতে পাই এবং তার কাছে সেই মেয়েটি আসে এবং তাকে বলে যে তার সঙ্গে সোলের কি চলছে। তখন সে বলে যে তার এটার কোনো বিজনেস নেই, আর তখন সেই মেয়েটি তাকে বলে যে সে তো সোলকে ডেট করছে না, তো সে সোলের সঙ্গে বারবার কেন থাকছে। তো তখন থেসাং সোলের দিকে তাকায় আর আমরা তখন দেখি যে সঞ্জয় বাস থেকে নামে আর সোলকে দেখে আর সে সোলের দিকে দৌড়িয়ে যাচ্ছিল,
আর তখনই সোলের সামনে তেসং চলে আসে আর তার সঙ্গে কথা বলতে চায়। তো সোল তখনই তার হেডফোনস খুলে, তো সে আর শুনতে পায় না যে তাকে সঞ্জয় বলেছিল যে সে তাকে পছন্দ করত। তখন থেসাং তাকে বলে যে সে তাকে ডেট করতে চায়, আর সোল এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। আর তখনই তার ঘড়িতে কিছু শব্দ হয় আর সে আবার তার প্রেজেন্ট লাইফে চলে আসে। আর সে খুবই অবাক হয়ে যায় আর সে নিউজে দেখে সঞ্জয় মারা গিয়েছিল। তো সে যে জায়গাতেই তার পাস্ট লাইফে চলে গিয়েছিল একেবারে সেই টাইমেই চলে এসেছিল আর সবকিছু নর্মাল হয়ে গিয়েছিল। আর পাস্ট লাইফের যেই সোল ছিল সে থেসাং এর প্রপোজালে হ্যাঁ বলে দেয়। আর প্রেজেন্ট লাইফের সোল দেখে যে সঞ্জয়ের মারা যাওয়ার নিউজ বিলবোর্ডে চলে এসেছিল। আর এর মধ্যে দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতেই আমরা দেখি সঞ্জয় ইমসলকে তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল, আর ইমসল এই ব্যাপারে তার উপর খুবই রেগেছিল। কিন্তু ইমসল এটা জানতো না যে তাকে আসলে সঞ্জয় বাঁচিয়েছিল। এরপর আমরা আবার এপিসোড 1 এর সেই সিনে চলে যাই, যেখানে আমরা দেখি সোল খুবই খুশি হচ্ছিল সঞ্জয়কে দেখে, কারণ সোল তার ফ্যান ছিল। কিন্তু সঞ্জয় এই ব্যাপার ভেবে খুবই মন খারাপ করছিল যে সোল তার ক্লাসমেট হিসেবে তাকে মনে করতে পারছিল না। সিন কাট হয়ে আমরা ইমসলকে হসপিটালে দেখতে পাই এবং সেখান দিয়ে একজন নার্সরা ছিল এবং ইমসল তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। নার্স তাকে বলে যে কাল রাত্রে কেউ একজন তাকে পেয়ে এখানে নিয়ে এসেছে। তখন সোল নার্সকে জিজ্ঞাসা করে যে এটা কত সাল। তখন নার্স বলে যে এটা 2023 সাল, যা থেকে ইমসল বুঝতে পারে যে সে আবার প্রেজেন্টে ফিরে এসেছে। পরে সে হসপিটালের আরেক সেকশনে যেয়ে দেখে সঞ্জয়ের বাবা সেখানে কাঁদছিল এবং তাকে দেখে সেও কাঁদা শুরু করে। আর তখন সিকিউরিটি গার্ড তাকে সেখান থেকে চলে যেতে বলে, তো সেখান থেকে সে চলেই যাচ্ছিল। তখন তাকে ইনহিউক দেখে আর তারপর তার কাছে দুজন পুলিশ অফিসার আসে এবং তার সঙ্গে কথা বলতে চায়। পুলিশরা তাকে তার আর সঞ্জয় সেই ছবিটি দেখায়, যে ছবিটা আমরা তাদেরকে আগে তোলা দেখেছি, এবং সে সেই ছবিটি দেখে খুবই অবাক হয়ে যায়। পুলিশরা তাকে জিজ্ঞাসা করে যে তারা এই ছবিটি সঞ্জয়ের কেটে পেয়েছিল, সে কি সঞ্জয়ের মারা যাওয়া নিয়ে কিছু জানে কিনা। কিন্তু সোল তো তাদের কথা শুনছিল না, কারণ সে ভাবছিল যে সে এখন পাস্টে যে ফিউচার তার মানে চেঞ্জ করতে পারবে। তো আমরা পরে দেখি সোল আবার সেই জায়গাটিতে যায় যেখানে সে পাস্টে চলে গিয়েছিল এবং সেই জায়গায় সে পানির ভিতর যেয়ে আবার পাস্টে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবার সেটা কাজ করে না। তো সে বুঝতে পারে না যে এখন সে কি করতে পারে। পরে সোল তার ডায়েরি বের করে এবং সে তার ডায়েরিতে তার আর সঞ্জয়ের তোলার বাকি দুইটা ছবিও খুঁজে পায়। পরে তাকে আননোন নাম্বার থেকে কেউ একজন কল করে এবং সে যখন কল ধরে আমরা দেখি যে তাকে ইনহিউক কল করেছিল। ইনহিউক তাকে বলে যে সঞ্জয় তার জন্য সবসময় সরি ছিল। তখন সোল তাকে জিজ্ঞাসা করে যে সঞ্জয় কেন সরি ছিল, কিন্তু ইনহিউক তার আগে ফোন কেটে দেয়। সোল আবার তাকে ফোন করতে চায় কিন্তু ইনহিউক তার ফোন ধরে না। পরে আমরা দেখি ঘড়িতে 12টা বেজে গিয়েছিল আর তখনই তার ঘড়িতে লাইট জ্বলা শুরু করেছিল, যা থেকে ইমসলও বুঝতে পারে যে 12টা বাজলেই সে আবার পাস্ট লাইফে যেতে পারবে। সে তখন আবার তার ঘড়িতে চাপ দেয় আর তাকে আবার পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয়। আমরা দেখি যে তার পাস্ট লাইফে তখন তারা এক্সোরসিজম পালন করছিল, আর তখন সোল তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এক্সোরসিজম কেন করছে। তখন সবাই বলতে থাকে যে সোল তো নিজেই বলেছিল যে তার গায়ে একজন ভূত ঢুকেছে, কারণ সে কিছুই মনে করতে পারছিল না 2 মাসের জন্য। আর তখন সোল বলতে থাকে যে তার এখন সব মনে পড়ে গিয়েছে এবং তার গায়ে কোনো ভূত ধরেনি, এবং সে সেখান থেকে চলে যায়। পরে সে নিচে নেমে আসে এবং সেখানে সে সঞ্জয়কে দেখতে পায়। সে তাকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু সঞ্জয় তার উপর একটু রাগ করেই ছিল। তখন সোলের মনে পড়ে যে পাস্ট লাইফের আগের রাত্রেই সে সঞ্জয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এবং সে এই ভেবে খুবই রাগ করতে থাকে তার পাস্ট সোলের উপর। পরে সোল তার রুমে যায় এবং সে তার ফোনে ডেট দেখতে পায় এবং সে বুঝতে পারে যে সে যখন তার প্রেজেন্ট লাইফে একদিন ছিল এখানে 10 দিন হয়ে গিয়েছিল, এবং সে এটা খুবই অবাক হয়ে যায়। তখন সে ক্যালেন্ডার দেখে আর ভাবতে থাকে যে সে এর আগের বার সে 2 মাস থাকতে পেরেছিল, তাহলে সে এবার আসতে পারবে। আর সে তার ডায়েরিটি বের করে তার এবং সঞ্জয়ের ছবিটি আবার দেখতে থাকে। সিন কাটে আমরা পরদিন সকালে চলে যাই, যেখানে সোল সঞ্জয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছিল কিন্তু সঞ্জয় তাকে ইগনোর করছিল। পরে সোল বারবার তার সঙ্গে কথা বলতে চাওয়ায় সে সোলকে বলে যে সোল তার সঙ্গে এরকম কেন করছে। তখন সোল বলছিল যে এই কয়েকদিন সে সোল ছিল না, তার ভিতর ভূত ঢুকেছিল। আর তখন সঞ্জয় সোলকে জিজ্ঞাসা করে যে ভূতরা কি তাহলে ডেটও করতে পারে, আর ওখান থেকে চলে যেতে থাকে। সোল তার পিছু পিছু যাওয়ার চেষ্টা করে কিন্তু সে তার ব্যাগে পা লেগে পড়ে যায়। আর তখন সঞ্জয় তাকে হেল্প করতে যাবে, তখনই সেখানে থেসাং চলে আসে আর তাকে উঠতে হেল্প করে।
তখন থেসং ইমসলকে গার্লফ্রেন্ড বলে ডাক দেয়। আর তখন সোলের মনে পড়ে যে পার্সল কে থেসং প্রপোজ করেছিল এবং পার্সল সেটাতে হ্যাঁও বলেই দিয়েছিল। পরে সে তার সঙ্গে থেসং এর মেসেজেসগুলো চেক করে এবং সে দেখতে পায় যে সে থেসংকে খুব অদ্ভুত কিছু মেসেজ সেন্ড করেছে এবং সে পার্সলের উপর খুবই রাগ করতে থাকে। তখন সেখানে থেসং চলে আসে আর ইমসলকে বলে যে সে তো আগের ইমসল না, ইমসলের তো চোখে হার্ট আইস ছিল আর তাকে সে খুবই পছন্দ করত, আর এই ইমসল তো থেসংকে দেখে বিরক্ত হচ্ছে। তখন ইমসল বলে যে হ্যাঁ, ইমসলের দুইটা পার্সোনালিটি আছে, আর এখন সে যে সেটা হচ্ছে ম্যাচুর ইমসল, আর আরেক ইমসল হচ্ছে চাইল্ডিশ ইমসল, আর ম্যাচুর ইমসল থেসংকে একটুও পছন্দ করে না। পরে আমরা ইনসোলকে ইনহিউকের সঙ্গে কথা বলতে দেখতে পাই এবং ইনসোল ইনহিউককে বলছিল যে ইনহিউক যদি ফিউচারে সোলকে কিছু বলতে চায় তাহলে সে যেন তাকে বলে দেয়, আর এইটা বলতে সে যেন কোনো হেজিটেশন না ফিল করে। আর এই বলে সে ওখান থেকে চলে যায় আর সে ইনহিউকে এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করতে দেয় না। পরে ইনসোল বাইরে আসে এবং সে দেখে যে সঞ্জয়ের ফিউচারে যে বস হবে সে তাদেরকে তখন তার একটি বিজনেস কার্ড দেয় এবং ওখান থেকে চলে যায়। এবং তখন ইনহিউক সোলকে দেখে আর সে তখনই সেখানে একটি বাস চলে আসছে, আর সোল যেন সঞ্জয়ের সঙ্গে কথা না বলতে পারে ইনহিউক তাড়াতাড়ি করে সঞ্জয়কে বাসের ভিতর নিয়ে যায়। তো সোল রাস্তা পার হয়ে তাদের কাছে আসতে আসতে বাসটা সেখান থেকে চলে যায়। পরে সোল সঞ্জয়ের বাসায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু সঞ্জয় যেহেতু বাসায় ছিল না তার বাবা তাকে বাসায় ঢুকতে দিতে চাচ্ছিল না। পরে তখন সঞ্জয়ের বাবা বলে যে তার ওয়াশরুমে যাওয়া লাগবে, আর সে ওখান থেকে দরজা না লাগিয়েই চলে যায়। তো সোল ভিতরে ঢুকে যায় এবং সঞ্জয়ের বাবা যখনই বাইরে আসতে চাইছিল সে ফিউচারের একটি কথা বলে যাতে টাইম পাস হয়ে যায়, আর সে দৌড়িয়ে সঞ্জয়ের রুমে চলে যায়। সে সঞ্জয়ের রুমে যেয়ে তার ইউনিফর্মের পকেট থেকে তার ফিউচার সিইওর কার্ডটি নেয় এবং সেটা ছিঁড়ে ফেলে। পরে সেখানে সঞ্জয়ের বাবা চলে আসছিল, তো সে খাটের নিচে লুকিয়ে যায়। পরে সঞ্জয়ের বাবা রুম থেকে চলে যায়। আমরা পরে দেখি যে সঞ্জয় তাদের বাসায় এসেছিল। সে তখন গোসল করে তার রুমে যাচ্ছিল এবং সে তার বেডে বসে এবং একটি জুতা দেখতে পায়। সে জুতাটা তুলে নেয় এবং তখনই সে নিচে সোলকে দেখতে পায় এবং সে জুতাটা দেখে বুঝে সেটা আসলে সোলের জুতা এবং সে খুবই ভয় পেয়ে যায়। আর সে সোলের কাছে যায় আর বুঝতে পারে না যে সোল এখানে কি করছে। তখন সোলের ঘুম ভেঙে যায় আর আমরা দেখি সোলকে সে তার বেডে বসিয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করছিল যে সে তার রুমে কি করছে। তখন সোল তাকে বলছিল যে সে তাকে কয়েকটি বই দিতে এসেছিল। তখন সঞ্জয় সোলকে জিজ্ঞাসা করে যে তাহলে সে ঘুমিয়ে কেন গিয়েছিল। আর তখন আমরা দেখি যে সোল যখন খাটের নিচ থেকে বের হতে গিয়েছিল তার মাথায় কিছু বই পড়ে যায়। আর তখন সঞ্জয় বলছিল যে সে কি এটা কিভাবে বিশ্বাস করবে। তখন সোল সেখান থেকে যেতেই যাচ্ছিল আর সঞ্জয় বলে যে সে এখান থেকে এখন যেতে পারবে না কারণ তার বাবা নিচে আছে। তখন সঞ্জয় সোলের সঙ্গে রাগারাগি করতে থাকে কারণ সে যেদিন রাত্রে ড্রাঙ্ক হয়ে গিয়েছিল সেদিন রাত্রে অনেক কিছু হয়ে গিয়েছিল, তারপরও সে থেসংকে ডেট করে। তখন সোল বলছিল যে তার তো কিছুই মনে নেই সেদিন রাত্রে কি হয়ে গিয়েছে কারণ সে তো অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। আর সঞ্জয় তখন আর কিছু না বলে তার উপর একটি চাদর বিছিয়ে দেয় আর তাকে কোলে করে নিচে নামিয়ে আনে যেন তার বাবা কিছু বুঝতে না পারে। সঞ্জয় তখন সোলকে বাইরে নিয়ে আসে এবং সে সোলকে এরকম করতে নিষেধ করে। আর তখন সোল সঞ্জয়ের উপর রেগে যায় আর তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। আর পরে আমরা সিন কাট হয়ে পরদিন সন্ধ্যায় চলে যাই যেখানে আমরা থেসাংকে দেখতে পাই যে সোলের জন্য ওয়েট করছিল। পরে সোল সেখানে আসে এবং তার সঙ্গে সোল ব্রেকআপ করতে যায় এবং থেসাং তাকে বলে যে সোল কি এগুলো তার বার্থডের জন্য করছে নাকি। আর তখন সোলের মনে পড়ে যে তার পার্সল থেসাং এর জন্য এই সময় সারপ্রাইজ রেডি করছিল এবং সে সেখানকার ম্যানেজারকে সারপ্রাইজ দিতে নিষেধ করে, কিন্তু ম্যানেজার তার কথা বুঝতে পারে না আর সে লাইটস অফ করে এবং প্রজেক্টর অন করে দেয়। আর আমরা দেখি যে সেখানে পার্সল অনেক গান গাচ্ছিল আর থেসাংকে হ্যাপি বার্থডে জানাচ্ছিল আর বলছিল যে সে তাকে অনেক পছন্দ করে। আর সোল এটা দেখে খুবই এম্বারেসড হয়ে যায়। পরে সোল আর কি করবে না বুঝতে পারে থেসাংকে হ্যাপি বার্থডে জানায় আর তখন তার বার্থডের জন্য তারা একটি জায়গায় খেতে যায়। আর পরে খেতে খেতে থেসাং তাকে জিজ্ঞাসা করে যে সে যে ছেলেটি সুইমিং করছিল সে কি এখন মিউজিক করা শুরু করবে নাকি। আর তখন সে জানতে পারে যে সঞ্জয়কে ইনহিউক অডিশন করানোর জন্য নিয়ে গিয়েছে। আর তখনই সে ইনহিউকের কাছে চলে যায় আর তার সঙ্গে রাগারাগি করতে থাকে। তখন ইনহিউক বলে যে সঞ্জয় এখানে নেই কারণ তার বাবা তাকে ফোন করেছিল আর সে এখান থেকে চলে গিয়েছে। তো তখন
আমরা সঞ্জয়কে দেখতে পাই এবং তাকে ইনহিওক ফোন করে এবং জিজ্ঞাসা করে যে সে কি সোলকে অডিশনের ব্যাপারে বলেছে কিনা। তখন সে বলে না, সে সোলকে বলেনি। আর ইনহিওক অবাক হয়ে যায় যে তাহলে সোল তাদের অডিশনের ব্যাপারে কিভাবে জানলো। তখন সঞ্জয় তার এপ্রন খুলে সেখান থেকে চলে যেতে থাকে এবং সে সোলকে বাসের ভিতর দেখতে পায়। আর কিছুক্ষণ পরে আমরা দেখি সোল বাসে করে অনেক দূরে চলে এসেছিল এবং সে বাস থেকে নেমে যায় আর একটি ট্যাক্সি ধরার জন্য ওয়েট করে। আর পরে একটি ট্যাক্সি তার কাছে আসছিল, কিন্তু সেখানে আরেকজন লোক চলে আসে, তো সেই ট্যাক্সিটি সেখান থেকে চলে যায়। আর সেই লোকটি সোলকে জ্বালাতে থাকে, তো সোল তার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। তাও সেই লোকটি তার পিছু পিছু যেতে থাকে। সোল পুলিশকে ফোন করতে যায়, কিন্তু সেই লোকটি সোলের ফোন নিয়ে নিতে চায়। তখন সেখানে সঞ্জয় চলে আসে এবং সে সোলকে আর সেই লোকটিকে দেখতে পায় এবং সে সোলের কাছে দৌড়িয়ে যেতে থাকে। আর তখনই সোলের মনে হয় যে এর আগে যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও সঞ্জয় তার দিকে দৌড়িয়ে এসেছিল। তখন সেই লোকটি তাকে ধাক্কা মারে আর সে ব্রিজ থেকে পড়ে যায়। আর আমরা দেখি সঞ্জয় সোলকে বাঁচানোর জন্য নিজেও ঝাঁপ দেয়। আর সোলের তখন মনে হতে থাকে যে তার অ্যাক্সিডেন্টের দিনেও একজন লোক এভাবেই ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। সঞ্জয় তখন তাকে নিয়ে উপরে চলে আসে। তখন সঞ্জয় সোলকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। সোল তার কোনো উত্তর দেয় না আর ভাবতে থাকে যে তাকে যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল সে কি সঞ্জয়ই হতে পারে। আমরা তো জানি যে তাকে যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল সে আসলে সঞ্জয়। আর তখন সোল কাঁদতে কাঁদতে সঞ্জয়কে জড়িয়ে ধরে। পরে আমরা আবার এপিসোড 1-এর সেই সিনে চলে যাই যেখানে সঞ্জয়কে কাউকে কল করা লেগেছিল এবং সে যখন সোলকে কল করে সে সোলের গলা শুনেই বুঝতে পেরে যায় যে এটাই তার ক্লাসমেট সোল, কিন্তু সে এই ব্যাপার নিয়ে কিছু বলে না। আর এই সিনের মধ্য দিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। কেমন লেগেছে আপনাদের কাছে এই লাভলি রানার নাটকটি আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নাটকটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে আমরা যখনই নেক্সট পর্ব আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর নোটিফিকেশান পৌঁছানোর জন্য কি করতে হবে জানেনই তো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী 4 পর্বের ভিডিওটি আমরা ট্রাই করব নেক্সট উইকে আপনাদের জন্য আপলোড করে দেবার। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে নাটকটি এনজয় করার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।